তানিয়া রেস্টুরেন্টে বসে আছে 30 মিনিট যাবৎ। বাবা মা জবরদস্তি করে পাঠালো একটা ছেলের সাথে দেখা করার জন্য, যে ছেলের সময় জ্ঞান নেই। সে কিনা আবার বিয়ে করবে, ভাবতে অবাক লাগে। রেস্টুরেন্ট থেকে উঠে বের হয়ে যাবে, দরজার সামনে গিয়ে পড়ে গেল। ব্যথাটা পেয়ে তানিয়া উচ্চস্বরে, অন্ধ নাকি? চোখ কি কপালে নিয়ে হাঁটেন? সরি ম্যাম, আমি একটু জলদির মধ্যে ছিলাম তাই। জলদির মধ্যে থাকলে কাউকে মেরে চলে যেতে হবে? আরে আপনি ভুল বুঝছেন, আমি কেন আপনাকে মারতে যাব? আকস্মিকভাবে একটা ঘটনা ঘটে গেছে, এখানে তো আমার কিছু করার ছিল না। কিছু করা ছিল না, অন্তত সরি তো বলতে পারতেন। আপনি তো আমাকে সরি বলার সুযোগটাও দিলেন না। লাগবে না আপনার সরি। তানিয়া নিচ থেকে উঠে বাসায় ফোন দিয়ে রাগান্বিত স্বরে বলল, যে ছেলের সময় নেই, তোমরা আমাকে ওই ছেলের সাথে দেখা করতে বলছো? মা, রাগারাগি করিস না, একটু অপেক্ষা কর, চলে আসবে। কিছু যদি মনে না করেন, আপনার নাম কি তানিয়া? মা, তোমাকে একটু পর কল দিচ্ছি। ওকে। কি জানি বলছিলেন? বলেছি আপনার নাম কি তানিয়া? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি করে? কারণ আপনি যার সাথে দেখা করতে এসেছেন উনিটাই আমি। ভাই, মুঝে মারো, মুঝে মারো। ও আল্লাহ, এই ছেলের দেখি অনেক সমস্যা। কিছু বললেন? না, কিচ্ছু বলি নাই। আমি একটা মেয়ে হয়ে এখানে বসে আছি 1 ঘন্টা যাবৎ, আবার আপনি এখন এসে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। সব কিছুর জন্য সরি। রাখেন আপনার সরি আপনার কাছে, ওই সরি অন্য কারোর জন্য তুলে রাখবেন। সুতরাং অন্য জায়গায় চেষ্টা করেন। আমার কথাটা একটু শুনেন। জি বলেন। যেহেতু পছন্দ হয় নাই আর দেখা হবে না কখনো, এক কাপ কফি তো খেতে পারি। ওকে। ধন্যবাদ রাজি হওয়াতে। ইটস ওকে। আপনি কি সবসময় রেখে থাকেন? আপনার মতো হয়তো এমন মানুষ সবসময় পাওয়া যায় না, তাই সবসময় রেগেও থাকা হয় না। বুঝতে পেরেছি, আপনি খুব বিরক্ত হচ্ছেন আমার উপর। কে বলেছে বিরক্ত হচ্ছি? আমার কথাবার্তা সবসময় এমন ধরনের। আচ্ছা, কিছু জানতে পারি আপনার ব্যাপারে? আর কি জানার আছে? আপনাকে তো আমি পছন্দ করি নাই, তাহলে জেনে কি করবেন? জেনে রাখা ভালো। ভবিষ্যতে কখনো কোনো মেয়েকে পছন্দ করলে বলতে পারবো, এমন ক্যারেক্টার একটা মানুষের সাথে পরিচয় হয়েছিল আমার। ওকে, শেষ ইচ্ছে আপনার, কি আর করার। আর তো কখনো দেখাও হবে না। জি। আমার একটা বয়ফ্রেন্ড আছে, একটু মাফিয়া টাইপের, সব সময় পোলাপান নিয়ে ঘোরাফেরা করে। ও, খুব ভয়ানক তাহলে। জি, সেজন্য তো আপনাকে বললাম আপনাকে আমি পছন্দ করি না। বুঝতে পারছি, আপনি তাহলে আমার জান বাঁচালেন। জি। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডের নাম কি? কালা মারুফ। কি অদ্ভুত নাম! একে তো মাফিয়া, তার উপর কালা মারুফ নাম শুনলে মানুষ ভয় পাবে। হুম। আচ্ছা, আমি তাহলে উঠি। যদি কালো মারুফ ভাই দেখে তাহলে আমাকে মেরে বর্তা বানিয়ে ফেলবে। খুব ভালো, আপনি চলে যান এখান থেকে। আমি চলে আসার পর তানিয়া আমাকে বোকা ভেবে অনেক হাসলো। কিন্তু তানিয়া জানতো না, সে যে রেস্টুরেন্টে বসা, সেই রেস্টুরেন্টের মালিক আমি নিজেই। ওই জায়গায় সিসি ক্যামেরা সব দেখা যায়। কিন্তু একটু অবাক হওয়ার মতো ঘটনাটা ঘটলো, অথচ আমি বুঝতে পারলাম না আমার পিছনে কয়েকজন বসেছিল। তারা অপাশ থেকে একটু পরপর একটা পেপার উঠিয়ে উঠিয়ে তানিয়াকে জানি দেখাচ্ছে, আর সেটা দেখে আমাকে তানিয়া কালা মারুফের কথা বলছে। পিছনে তাহলে যারা বসেছিল তারা সবাই তানিয়ার বন্ধু বান্ধব। সিসি ক্যামেরার সব কিছু দেখার পর সাথে সাথে আম্মুকে কল দিয়ে বললাম, মা, আমার খুব পছন্দ হয়েছে মেয়েকে। আলহামদুলিল্লাহ। তাহলে বাবা, আগামী মাসের কথা বলে দেই। না মা, 10 দিনের মধ্যে আমি বিয়েটা করতে চাই। আমার কিছু কাজ আছে, ভারত যেতে হবে। তাই ভাবলাম বিয়ের পর তানিয়াকে সাথে করে ঘুরে আসলাম, একসাথে 2 কাজ হয়ে গেল। তাহলে তো ভালো হয়েছে। তুমি তাদেরকে বলে দাও 10 দিনের মধ্যে ব্যবস্থা করতে। ঠিক আছে। মেয়েদের পরিবারের জানানোর দায়িত্ব মায়ের উপর। মায়ের সাথে কথা বলে বাবাকে কল দিলাম। কোথায় আছেন আপনি? এই তো রাস্তায় মোড়েই। বাবা, মেয়ে আমার পছন্দ হয়েছে, আপনি মেয়ের বাবাকে বলে দিয়েন। বলে দিব কি, তুই তো বলে দিলি তানিয়ার বাবা আমার সাথে আছে। লজ্জায় কলটা কেটে দিলাম। আজ ঘূর্ণিঝড় হবে তানিয়াদের বাসায়। তানিয়া ভাবছে এই বিয়ে হবে না, কিন্তু আমি এই বিয়ে করবই। তানিয়ার মিষ্টি হাসি, তার সাথে লুকিয়ে লুকিয়ে মিথ্যে কথা বলা, এসব কিছু কেমন জানি মন ছুঁয়ে গেল। বিকাল গনিয়ে রাত হয়ে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে
রুমে যাব ঠিক তখনই পিছন থেকে মা আমাকে ডাকলো। মেঘ, তোরে নাকি তানিয়া বারবার কল দিচ্ছে, রিসিভ করছিস না? মোবাইল তো আমার সাথে নেই। মোবাইল হাতে নিয়ে জলদি কল দে। আমাকে মেয়েটা বারবার কল দিছে কল রিসিভ করার জন্য। আচ্ছা দিচ্ছে। রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখলাম 35টা কল। একটা SMS দিয়ে রেখেছে যে আমি তানিয়া। কল না দিয়ে SMS দিলাম। এত মিস করেন আমাকে? এতগুলো কল দিলেন? মেসেজ দেখে সাথে সাথে আমাকে কল দিল। আপনি দেখি মহা বিপদ সংকেত না দিয়ে হুট করে একটা ডিসিশন নিয়ে নিলেন। এখানে সংকেতের কি আছে? শুভ কাজে দেরি করতে নেই, মুরব্বীরা বলতো। তাহলে মুরব্বীদের নাতি নাতনিদের বিয়ে করে ফেলেন। সেইটা তো করছি। যেমন? অবশ্য আপনার দাদা ছিল, তারপর আপনার বাবা, তারপর আপনি, সুতরাং সব শেষে তো আপনি নাতনি হলেন। আমি এই বিয়েতে রাজি না। কেন? কালা মারুফকে বলতে পারছেন না? আমার কালো মারুফ সাদা মারুফ কিছুই নাই। আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু আমি তো চাই। আপনি চাইলেই হবে, আমি কবুল বলবো না। সেইটাই না হয় কাজের উপর ছেড়ে দিলাম, আপনার মুখ দিয়ে কীভাবে স্বীকার করায়। আপনি সত্যি একটা বিরক্তকর। আপনাকে বারবার বলছি আমি বিয়ে করতে প্রস্তুত না। দেখেন, আমার আম্মু বাসায় একা থাকে, বাবা ব্যবসা করে, আর আমি সারাদিন অন্য কাজে ব্যস্ত থাকি। সব মিলিয়ে আম্মুকে কোম্পানি দেওয়ার জন্য আপনি পারফেক্ট। আপনার সাথে কথা বলাটাই আমার মূল্যবান সময় নষ্ট হলো। রাগ নিয়ে তানিয়ে কলটা কেটে দিল। আমার মুখে দুষ্টুমি একটা হাসি ফুটে উঠল। বাইরে তাকিয়ে দেখি খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, সাথে 1 কাপ চা, রোমান্টিক একটা গান, সব মিলিয়ে রাতটা ভালোই কেটেছে। সকালে ঘুম থেকে উঠে চললাম রেস্টুরেন্টে। হঠাৎ পথ আটকে বসলো একটা বোরকা পরা মেয়ে। রিক্সা ওঠেন, কথা আছে আপনার সাথে। আরে আপা, কে আপনি? আমি ওই রকম ছেলে না। সরি ভাইয়া, আমি ওই রকম মেয়ে না। মুখের পর্দাটা সরিয়ে দেখালো। তানিয়া বোরকা পরে এসেছে আমার সাথে কথা বলতে। আমি দেখে তো অবাক। আপনি বোরকা পরেন? আগে গাড়িতে উঠেন, পরে কথা বলা যাবে, তা না হলে কেউ দেখে ফেলবে। দেখলে কি হয়েছে? আমি আমার হবু স্ত্রীর সাথে কথা বলি। বেশি কথা না বলে জলদি উঠেন। রিক্সা ওঠার পর আর আমার কোনো কিছু মনে ছিল না। হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম 4 দেওয়ালের অন্ধকারে এক পুরনো বাড়িতে। রিক্সায় ওঠার পর কি হয়েছে, এখানে কীভাবে এসেছি কিছুই জানি না। যখন উঠতে যাব তখন দেখি আমার হাত পা বাঁধা। জুড়ে চিৎকার করলাম, কিন্তু মনে হলো আমার কথার শব্দ আমি ছাড়া কেউ শুনতে পায় না। পুনরায় চিৎকার দেওয়ার পূর্বে কে জানি গান ধরল। খুব পরিচিত কণ্ঠ, খুব পরিচিত একটা গান। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। খুব ভয় লাগতেছিল। হঠাৎ দেখতে পেলাম তানিয়াকে। তানিয়াকে থেকে জিজ্ঞেস করলাম, তোমারে কিছু করে নাই তো? কে কি করবে আমাকে? মানে? মানেটা সহজ, এখানে আপনাকে বেঁধে রেখেছি আমরা 4 জন মিলে। কি তুমি? কেন বিশ্বাস হচ্ছে না? শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও আছে আমাদের কাছে, চাইলে দেখে নিতে পারেন। তানিয়ার কথা শুনে হাসি চলে আসলো। আমার হাসির আওয়াজ শুনে আরও 3 জন বের হয়ে আসলো। তারা 4 জন মেয়ে। তাদের দিকে তাকিয়ে একটু বিস্মিত হলাম। জিজ্ঞেস করলাম, আমাকে এখানে বেঁধে রাখার কারণ? বিয়ে। বিয়ে করা কি অপরাধ? অপরাধ না, তবে কেউ বিয়ে করতে না চাইলে তাকে জোর করা অপরাধ। সত্যি করে বলেন, এখানে আমাকে বেঁধে রেখেছেন কেন? আপনি নিজেকে প্রশ্ন করেন কেন বেঁধে রেখেছি। ও, বুঝতে পারছি। তো কিভাবে জানলেন? আপনাকে যেহেতু এখানে বেঁধে রাখতে পেরেছি, তাহলে হয়তো ওটা জানা তেমন আহামরি কিছু না। তারা এইখানে বেঁধে রাখার কারণ আমি আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার, কিন্তু বেঁধে রাখার কারণটা ঠিক বুঝলাম না। জিজ্ঞেস করলাম, সব কিছু জানার পর বেঁধে রাখার কারণ? সেদিন একটা বকাটে ছেলে একটা মেয়েকে অ্যাসিড মারার চেষ্টা করেছে। আপনি নাকি ছেলেটাকে গ্রেপ্তার করেছেন, কিন্তু 2 দিন পর শোনা গেছে ছেলেটা জেলে নেই। আপনি ঘুষ খেয়ে ছেলেটাকে ছেড়ে দিয়েছেন। তো সেজন্য বেঁধে রেখেছ? না, এই কেসের আগে আপনি আরও অনেকগুলো আসামিকে ছেড়ে দিয়েছেন ঘুষ খেয়ে। গিভ মি এ চান্স টু এক্সপ্লেন। আমি ভেবে পাই না আমার বাবা আপনার মতো বিশ্রী একটা মানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আরে আমার কথাটা শোনো। কি বলবেন আপনি? আর কি বা বলার আছে? একটু পর আমার ইউনিট চলে আসবে, কারণ আমি যদি অজ্ঞান হয়ে যাই তার সাথে সাথে আমার ইউনিট জেনে যায়। আমার হাতে গড়ি যে দেখছেন, সেটা গড়ি না একটা ডিভাইস, অজ্ঞান হওয়ার সাথে সাথে চালু হয়ে যায়। সবাই আমার কথা শুনে বিস্মিত হয়ে যায়। আমি চুপ করে শুধু এইটুকু বললাম, যাদেরকে আমি ছেড়ে দিয়েছি তারা আর কেউ বেঁচে নেই। এই কথা শুনে তারা 4 জন মেয়ে ভয় পেয়ে বিচলিত হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার ভুল হয়ে গেছে।
আমি আর একটু বিস্মিত করার জন্য বললাম, যাদেরকে আমি মেরেছি তাদের প্রত্যেকের থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষকে ছেড়ে দিয়েছি, তারপর আমার মুখোশধারী শয়তানের রূপ দেখিয়েছি। এই কথাটা শোনার পর তানিয়া বলল, তার মানে আপনি সত্যি ঘুষখোর? হ্যাঁ, আমি ঘুষখোর। এই ঘুষের টাকা আমি এতিমদের লালন পালন করি, কারণ যাদের থেকে আমি ঘুষ নিই তারা ওই ছেলে মেয়েদেরকে এতিম করেছে। আর যদি তাদের পরিবার বেঁচে থাকতো হয়তো তারা এতিম হতো না। সেজন্য জানোয়ারগুলো থেকে টাকা নিয়ে তাদের মাঝে বিলিয়ে দেয়। তা নিয়ে আমার কথা শুনে স্তব্ধ হয়ে রইল। হঠাৎ আমার ইউনিট চলে আসলো। আমার ইউনিটে সবার মেজাজ খিটখিটে থাকে সবসময়। পিছন দিক দিয়ে এসে সবাইকে বলল হাত উপরে করার জন্য, কিন্তু তানিয়া হাত উপর করে নাই। পিছন থেকে একজন এসে তানিয়াকে আঘাত করলো। আমি তাদেরকে সহ্য করতে পারিনি। আমার ইউনিটের একজন সদস্য এসে আমার হাতের বাঁধন খুলে দিল। আমি ছুটে গিয়ে তানিয়াকে ধরলাম। তানিয়ার চোখে পানি দেওয়ার পর জ্ঞান ফিরল, আর আমি উঠে আমার ইউনিটের ওই ছেলেটাকে জোরে সুরে একটা থাপ্পড় দিলাম। আমার এই থাপ্পড় দেখে সবাই ভয় পেয়ে গেল। তারপর বললাম, সরি রে সৃজন, থাপ্পড় দিতে হলো। তুই জানিস এটা কে? না স্যার। এইটা তোর ভাবি। সৃজন যখন শুনলো এইটা আমার হবু স্ত্রী, সৃজন সব ভুলে তানিয়ার কাছে এসে বলল, ভাবি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ইটস ওকে। তানিয়া আমার দিকে রাগান্বিত ভাব নিয়ে তাকিয়ে বলল, আপনি কেন বললেন আমি আপনার স্ত্রী? আমি তো স্ত্রী বলি নাই, বরঞ্চ সৃজনকে বলেছি এইটা তোর ভাবি। ও তো একই কথা হলো। বুঝেছি জলদি বিয়ে করার ইচ্ছা আছে। মোটেও না, আপনার মতো ছেলেকে আমি কখনোই না। সৃজনকে বললাম তাদের প্রত্যেককে বাসায় পৌঁছে দিয়ে আসো, আর আমি তানিয়াকে বাড়িতে দিয়ে আসি। চারদিকে অন্ধকার। পুরনো বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। দুজনে এক রিক্সা করে যাচ্ছি, খুবই ভালো লাগছিল। তানিয়া আমার পাশে বসা, তার মধ্যে তানিয়া বয়ে বয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি কৃত্রিম একটা হাসি দিয়ে বললাম, সাথে একটা চোখ মেরে, কি হয়েছে? কি নিয়ে টেনশন করো? কিছু না। এখনো ভয়টা কাটে নাই? কে আমি? আর ভয়? মাথা ঠিক আছে? যদি ভয় পেতাম তাহলে কি আপনাকে কিডন্যাপ করতাম? কিডন্যাপের কথা শুনে রিক্সা চালক মামা ফিরে তাকায় আমাদের দিকে। মামা রিক্সা এক কোণায় নিয়ে থামিয়ে দিল দৌড়। অবাক হয়ে তাকিয়ে রইলাম, কি হলো এটা? উনি দৌড় দিলে কেন? সম্ভবত কিডন্যাপের কথা শুনে। পরে কি আর করা, রিক্সা থেকে নেমে তানিয়ার দিকে হাত বাড়িয়ে বললাম, আসো। তানিয়া আমার দিকে তাকিয়ে মুখটা বেংসি দিয়ে বিপরীত দিকে দিয়ে নেমে আসলো। পরে দুজনে কোলাহল রাস্তা আনমনে হাঁটতে লাগলাম। হাঁটি হাঁটি পা পা করে তানিয়াদের বাসার সামনে চলে আসলাম। তানিয়ার উদ্দেশ্যে বললাম, বাই বলবা না? বাই বললে কি হবে শুনি? কিছুই হবে না, জলদি যাও, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হব না, আমার ইচ্ছা। ওকে বাই। বাই না ছাই। কিছু বললা? যদি কেউ কিছু মনে করে? কেউ কিছু মনে করবে না, বরঞ্চ আপনাকে তো আমি সহ্যই করতে পারবো না। কিছু বললেন না যে? কি বলবো? আপনার ইচ্ছা, আসলে আসেন। তাহলে চলো, তাহলে এক গ্লাস পানি খেয়ে চলে আসবো। ওই যে মোড়ে একটা ছোট্ট দোকান দেখা যায়, ওখানে পানি আছে, খেয়ে চলে যান। তানিয়ার কথা শুনে থমকে গেলাম। মেয়েটা আমার সাথে মজা করলো। মজা দেখাবো, বিয়েটা করে নিই তারপর। তানিয়াকে বাসায় পৌঁছে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বাড়িতে যাওয়ার আগে ইউনিট লিডার কল দিল। মেঘ, কোথায় আছো তুমি? স্যার আমি এখন রাস্তায়। জলদি গোপনীয় জায়গায় চলে আসো। ওকে স্যার। বাড়ির পথে না গিয়ে গোপনীয় জায়গায় চললাম, যে জায়গায় শুধু আমাদের ইউনিটের দল যেতে পারে। যথাসময় জায়গা মতো পৌঁছাই, কিন্তু সেখানে শুধু আমি না, আমার আগে পুরো ইউনিট পৌঁছে আছে। স্যার আমাকে দেখে বলল, সামনে আসো। জি স্যার। একটা গুরুত্বপূর্ণ মিশন, এটা আমাদের মাঝে থাকা উচিত, যেন কেউ না জানতে পারে। জি স্যার। স্যার সবার উদ্দেশ্যে বলল, এই মিশনের নাম হবে পিনকোড। সবাই নামটা শুনে বিস্মিত হয়ে তাকিয়ে রইল স্যারের দিকে। আগ্রহ সহকারে জিজ্ঞেস করলাম, স্যার নামটা একটু অন্যরকম মনে হচ্ছে। মিশনটাও অন্যরকম। এই মিশনে অনেক ক্ষতি হতে পারে আমাদের। স্যার ঠিক বুঝলাম না। কারণ যে জিনিসের রহস্য খুঁজে বের করতে হবে সেটা একটা পিনকোড আছে। কি হতে পারে সেই পিনকোড দিয়ে? সেইটা অজানা, সেটাকে জানতে হবে। পিনকোডের নাম্বার কি স্যার? 4,56,321। এটার রহস্যটা খুঁজে বের করতে হবে। স্যার আপনি এই কোড পেলেন কোথায়? কিছুদিন আগে যখন একটা মেয়েকে অ্যাসিড মারতে চেয়েছে একটা ছেলে, তুমি ওই ছেলেকে গ্রেফতার করার পর তাকে ছেড়ে দিয়ে ভুল করেছো। স্যার আপনি তো জানেন, যাকে আমি ছেড়ে দিই সে এই পৃথিবী ছেড়ে চলে যায়।
সেইটা তো বড় ভুল হয়েছে। ওই ছেলে থেকে পিঙ্ক কল পাওয়া গেছে। আর ওই ছেলেকে জানো? না স্যার। হীরা ব্যবসায়ী স্টিফেনের নাম শুনেছ? যে মেয়েদেরকে জোর করে হীরা মুখে ঢেলে দেয়, তারপর ওই মেয়ের পুরো শরীর কেটে হীরা খুঁজে বের করে। জি স্যার, কিন্তু কখনো দেখি নাই। আজ পর্যন্ত স্টিফেনকে কেউ দেখে নাই। আপনি কিভাবে জানলেন যে সে স্টিফেনের ছেলে? কারণ ছেলেটার মানিব্যাগ থেকে আরও অনেক তথ্য পাওয়া গেছে। আর সেই তথ্য অনুযায়ী যদি সে স্টিফেনের ছেলে হয়ে থাকে, তাহলে যদি কখনো জানতে পারে যে তার ছেলেকে তুমি মেরেছো, তাহলে খুব ভয়ানক কিছু হবে। স্যার, ওইটা নিয়ে আপনি টেনশন করার দরকার নেই। দেখেন সামনে কি হয়। আমি জানি তোমার কিছু হবে না, তবে সতর্ক থাকা ভালো। স্যার, আমার শেষ একটা কথা জানার ছিল। বলো। স্যার, এই পিন কোডটা কি এমন হতে পারে? সঠিক কিছু বলতে পারছি না, তবে ধারণা করা যায় যে এই পিঙ্কড হয়তো এমন কিছু আছে যা স্টিফেনের জন্য মারাত্মক হয়ে দাঁড়াতে পারে, আর আমরা সেটা চাই। ঠিক আছে স্যার। স্যার সবাইকে বলল চলে যেতে, আমাকে রেখে দিল। সবাই যাওয়ার পর স্যার আমাকে ডেকে বলল, মেয়েটা দেখতে কেমন? স্যার, কোন মেয়ে? যে মেয়ে তোমাকে কিডন্যাপ করলো। স্যার, মাশাল্লাহ, অনেক সুন্দর। সাবধানে থেকো, কারণ তোমার হবু স্ত্রী তোমার চেয়ে বেশি চালাক। ওকে স্যার। হেসে হেসে গোপনীয় জায়গা থেকে বের হয়ে আসলাম, কিন্তু একটা ভাবনা দেখেই যাচ্ছে পিনকোড কি কাজের হতে পারে। আর স্যার এইটা নিয়ে এত উত্তেজিত কেন? তানিয়াকে একের পর এক কল দিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবে সে কল উঠাচ্ছে না। দুদিন পার হয়ে গেল এইভাবেই। হঠাৎ তৃতীয় দিন তানিয়া আমাকে কল দিল। তখন মোবাইল হাতে নিয়ে বললাম, কি হয়েছে তোমার? কল দিয়ে যাচ্ছি, উড়াচ্ছ না কেন? ব্যস্ত ছিলাম বাড়িতে। কি এমন ব্যস্ত ছিলে? বাড়িতে আমার ছোটবেলার সঙ্গী এসেছে, নানুর বাড়ি থেকে। মানে? মানেটা সহজ, আমার মামাতো ভাই এসেছে, শিমুল। আর আমি সারাদিন ঘোরাঘুরি করেছি। শিমুলটাকে? মামাতো ভাই, এইটুকু জেনে রাখেন, বেশি জানতে হবে না। কেন? আপনার কি মাথা নষ্ট যে আপনাকে বলতে যাব? পরে আমার প্রাণের চেয়ে ভাইটাকে কিডন্যাপ করতেন। কিডন্যাপ করার রোগ তো আমার নাই, সেটা তো তোমার। আমার তো সোজা মেরে ফেলা ছাড়া কোনো কাজ নেই। তারপর তার নিয়ে চোখ কথা বলছে না কেন? এমনি। আচ্ছা, যে কারণে কল দেওয়া, আম্মু বলেছে আজকে বিকেলে আমাদের বাড়িতে আসতেন। ঠিক আছে। আমি জানতাম আপনি আসবেন, না করলেও তো পারতেন। এমন কেন আপনি? আমার হবু স্ত্রীর মায়ের দাওয়াত দিছে, আর আমি যাবো না, সেটা কি হয়? আপনি আসবেন না। আমি তৈরি হয়ে যাচ্ছি এখনই। হয়েছে হয়েছে, সময় নিয়ে আসেন, এত তাড়াহুড়া করার দরকার নেই। আশেপাশে পাগল বেড়ে গেছি ইদানিং। কি বললা? বলছি পরিপাটি হয়ে আসেন, সমস্যা নাই। তানিয়া এই কথা বলে কলটা রেখে দিয়েছে। আমিও নাচুরবন্দা ভাই, এত জলদি তানিয়াকে ছাড়ছি না, যেভাবে হোক আমার করে নেব। সকাল গনিয়ে বিকাল চলে আসলো। একটা নতুন টি শার্ট আর একটা নতুন প্যান্ট পরে রওনা দিলাম। শ্বশুরবাড়ি বলে কথা। রিক্সা করে তানিয়াদের বাসার সামনে নেমে একটু অবাক হলাম একটা গাড়ি দেখে। তারপর রিক্সা চালককে তার ভাড়া দিয়ে গাড়ির পাশে গেলাম। গাড়িটা দেখে চমকে ওঠার কারণ, এই গাড়ির মধ্যে শুধু একটা সংখ্যা লেখা, বড় করে 4। হঠাৎ পিছন থেকে কে জানি বলে উঠল, কি দেখছো বাবা? তেমন কিছু না আঙ্কেল, গাড়িটা দেখছিলাম। এইটা আমার গাড়ি, আর আমি হচ্ছি তানিয়ার বাবা। ওহ সরি আঙ্কেল, আমি আপনাকে এর আগে দেখি নাই তো। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। আসো, তোমার জন্য অপেক্ষা করছে তোমার আন্টি। চলেন। হাঁটতে হাঁটতে যখন দরজার সামনে আসলাম, একটু অবাক হলাম। নিচে দেখেছি একটা সংখ্যা, দরজার সামনে এসে দেখি লেখা আছে 5। এই সংখ্যাগুলো বারবার আমাকে ভাবাচ্ছে। যেখানে সংখ্যা দেখছি সেখানে থমকে যাচ্ছি। কী হচ্ছে এসব? সবচেয়ে বড় অবাক হলাম দরজা খোলার পর, কারণ তানিয়ার আম্মুকে, মানে আমার আন্টিকে তানিয়ার সমাবেশী লাগতেছে। যখন আঙ্কেল বলল যে উনি তোমার আন্টি, তখন বুঝতে পারলাম এটা তানিয়ার বোন না, তানিয়ার আম্মু। ভিতরে প্রবেশ করে মনে হচ্ছে হারিয়ে যাওয়ার মতো অট্টালিকার বসবাস, কিন্তু একটা রহস্য রয়ে গেল নাম্বারগুলোর। আশেপাশে ঘুরে ঘুরে দেখছি আর কোথাও কোনো নাম্বার পাওয়া যায় কি না। ঠিক তখনই তানিয়া বলল, চলেন আপনাকে বাড়িটা ঘুরে দেখাই। ওকে। নিচতলা থেকে যখন দোতলা যাব, তখন একের পর এক সংখ্যা থেকে আমি বিচলিত হয়ে যাই। এ কি হচ্ছে এইসব? এত সংখ্যা কেন? তানিয়াকে জিজ্ঞেস করলাম, এত সংখ্যা কিসের? এগুলো এক একটা লিখে রেখেছে মনে রাখার জন্য, কারণ আমার আম্মু বারবার ভুলে যায়। ও, হঠাৎ মনে পড়লো পিনকোডের কথা। সব মিলে দেখলাম কোনোভাবে পিনকোডের নাম্বার মিলছে না। আমি কি শুরু করলাম এখানে, বা কেন পিনকোড খুঁজতেছি? সব ঘুরে এসে থমকে দাঁড়ালাম একটা রুমের সামনে। সারিবদ্ধ হয়ে পিঁপড়ার দল আসা যাওয়া করছে।
তাদেরকে একটু বিব্রতবোধ হলাম। সাথে সাথে তানিয়াকে জিজ্ঞেস করতে বলল, এটা অনেক পুরনো রুম, কেউ ঢুকে না বা বেরও হয় না। তানিয়ার কথা শুনে বিশ্বাস করলাম, কিন্তু নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। তার কারণ তালাটা দেখে পুরনো মনে হচ্ছে না। এরপর আন্টি ডাক দিল, সাথে সাথে নিচে নেমে আসলাম। নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। অনেক ধরনের খাবার দেখে জিহ্বায় পানি চলে আসলো। সাথে ছিল বিরিয়ানি। সব কিছু বাদ দিয়ে বিরিয়ানি খাওয়া শুরু করলাম। খাবার খাওয়ার মাঝে স্যারের কল আসলো। মেঘ, তুমি কোথায়? জরুরি একটা কথা ছিল। স্যার, আমি এখন খাবার খাচ্ছি, বলতে পারেন, সমস্যা নেই। তুমি যে ছেলেটাকে মেরেছো তার নাম জানা গেছে। আমি এইটা শুনে খাবার বন্ধ করে টেবিল থেকে উঠে দৌড়ে আসলাম। স্যার, ছেলেটার নাম কি? শিমুল। আর এই হচ্ছে স্টিফেনের ছেলে। স্যার, আপনি নিশ্চিত শিমুল? হুম। কলটা রেখে ভাবনায় পড়ে গেলাম। কোথায় জানি নামটা শুনেছি। হঠাৎ মনে পড়ল তানিয়ার কথা। আজকে সকালে তো তানিয়া বলল তার মামাতো ভাই শিমুলের ব্যাপারে। তাহলে কি ঠিক তখনই আঙ্কেল ডেকে বলল? বাবা, কোনো সমস্যা? আমি জবাবে বললাম, তেমন কিছু না আঙ্কেল, একটা কনফিউশনে থেকে যাচ্ছে। রুমে ঢুকে দেখলাম অনেকগুলো সংখ্যা, এখন দেখছি নামটাও মিলে যাচ্ছে। যেভাবেই হোক আমার জানতে হবে এই সংখ্যার সাথে পিনকোডের কোনো সম্পর্ক আছে কি না। তবে ওই রুমে কি আছে? তানিয়া, আমি ছাদে গেলাম। তুমি খাওয়া দাওয়া শেষ করে ছাদে আসো। তানিয়া এই কথা শুনে আমার দিকে রাগী মোড নিয়ে তাকিয়ে আছে। তখন আন্টি বলল, বাবা তুমিও যাও, তানিয়া আসবে। আমি আনমনে ছাদে চললাম। পিছন পিছন তানিয়া আসছে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে তানিয়াকে ভয় দেখাতে যাব, এর আগে সে আমার কলার ধরে বলল, হচ্ছেটা কি? কোথায় কি হচ্ছে? আমাকে তো কেউ জানায়নি। আপনি জানেন না আমি কতটা রাগী? জানি না যেহেতু তাহলে জানিয়ে দাও আমাকে। তানিয়া রাগ দিয়ে কলারটা চেড়ে দাঁত কেচিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না? কি? এই ন্যাকামিটা আমার কাছে ভালো লাগে না। আপনি ছেলে হয়ে এত ন্যাকামি করেন কেন? ঠিক আছে, বাদ দিলাম নেকামো। কেন ডেকেছেন বলেন? আমার কিছু জানার ছিল। এখানেও কি পুলিশের মতো তদন্ত করবেন? আরে না, জাস্ট জানার ছিল। কি জিজ্ঞাসা করবেন করেন। আজকে সকালে আমাকে তুমি বলেছিলে যে তোমার মামাতো ভাই শিমুল তোমার সাথে খুব ভালো সম্পর্ক আছে। আমি শিমুলের ব্যাপারে কিছু জানতে চাই। কি হিংসা হচ্ছে? হবারই কথা। কিছুদিন পর আপনার সাথে বিয়ে, আর আমি অন্য ছেলের সাথে কথা বলি। থাক থাক, কষ্ট পাবেন না, ঠিক হয়ে যাবে। যখন দেখবেন প্রতিনিয়ত এমনটা করি। আমি একটা উপদেশ দিই। কি উপদেশ? আপনি আমাকে বিয়ে করলে খুব বিপদে পড়বেন। এর চাইতে ভালো কেটে পড়েন। ফ্রিতে উপদেশ দিলাম, কোনো টাকা পয়সাও লাগবে না। আমার মেজাজটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তারপরও মুখে রং ডং হাসি রেখে কথা বলছি তানিয়ার সাথে। আমাকে শিমুল ব্যাপারে যে করি হোক জানতে হবে। তারপর শান্ত মাথায় বললাম, তোমার উপদেশ খুব ভালো, কিন্তু ফ্রিতে যা দেয় তা সব খারাপ কিংবা বৃথা জিনিস হয়, এমনকি বাসও হতে পারে। কি বাস? আমার উপদেশ খারাপ? আমি কোথায় বললাম? মহাজ্ঞানীরা বলে গেছেন ফ্রিতে দেওয়া জিনিসপত্র মূল্যহীন হয়ে থাকে। তানিয়া এই কথা শুনে আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। তানিয়াকে তারপর শান্তভাবে বললাম, আমার কিছু তথ্য দরকার, প্লিজ তোমায় হেল্প করতে হবে আমাকে। তানিয়া রাগী ভাব নিয়ে ছাদ থেকে নিচে নেমে গেল, গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। পরে আমি নিচে নেমে আঙ্কেলকে ডেকে জানালার পাশে নিয়ে আসলাম। কথাটা বলার আগে ইতস্তত বোধ করছি, তখন আঙ্কেল বলল, বাবা কি বলবো বলো, নির্দ্বিধায় বলে ফেলো। আঙ্কেল, আপনাদের আত্মীয় একজনের কথা শুনছি তানিয়া এর কাছ থেকে, কিন্তু তানিয়া তো একটু রাগী, পুরো কথা শেষ না করে চলে আসছে। সেজন্য আপনার সাথে কথা বলা। তানিয়া কার কথা বলছে? শিমুল নাকি তানিয়ার মামাতো ভাই। আঙ্কেল মাথা নিচু করে চুপ করে রইল, জবাবে কিছুই বলছে না। আঙ্কেলের চোখগুলো লাল হয়ে আছে। তার জবাব না পেয়ে আবার জিজ্ঞেস করলাম। যখন সে বলবে তার আগে তার চোখে টলমল করছে পানিতে। আঙ্কেল সরি, আমি হয়তো আপনাকে কোনো খারাপ কিছু জিজ্ঞেস করলাম। না বাবা, তুমি যার কথা জিজ্ঞেস করেছো সে আমাদের সবার প্রিয় মানুষ ছিল। সে আমার একমাত্র ছেলে ছিল। কথাটা শুনে রীতিমতো থমকে গেলাম। তানিয়া বলল তার মামাতো ভাই, এখন আঙ্কেল বলছে ওনার ছেলে। ঠিক পরিষ্কারভাবে কিছুই বুঝতে পারছি না। পুনরায় আঙ্কেলকে বললাম, তানিয়া তো বলল মামাতো ভাই। বাবা, তানিয়া তার ভাইকে খুব ভালোবাসতো, আর শিমুলও তার বোনকে অনেক আদর করত। কিন্তু তার একটা খারাপ অভ্যেস ছিল, সবসময় সে নেশায় আসক্ত থাকতো। যখন নেশায় আসক্ত থাকতো তখন কাউকে সম্মান দিত না। তাহলে তানিয়া মামাতো ভাই বলল কেন? তার কারণ শিমুল ছোট থেকে বড় হয়েছে তার নানুর বাসায়। সেখানে তার অনেক বন্ধুবান্ধব। সে বড় হওয়ার পর আমাদের সাথে থাকতো না, ওই জায়গায় থাকতো। তাই তানিয়া সবসময় বলতো, তুই আমার ভাই না,
তুই তো আমার মামাতো ভাই। শিমুল মাঝে মাঝে এখানে আসতো, ওইখানে বেশি থাকতো, ওইখান থেকে নেশা করা শিখেছে। একদিন বাড়িতে আসতেছিল, হঠাৎ কে জানি আমার শিমুলকে গুলি করে রাস্তায় মেরে ফেলে যায়। সরি আঙ্কেল, আমি তো সত্যি জানতাম না এমন কিছু ঘটে গেছে। তানিয়া কি বলছে শিমুলের ব্যাপারে? তানিয়া বলেছিল যে তার মামাতো ভাইয়ের সাথে ঘুরছে এই 2 দিন। শিমুল মারা যাওয়ার পর মেয়েটা একটু এমন হয়ে গেছে, মাঝে মাঝে এরকম পাগলামি করে। আঙ্কেল আমার কথায় কষ্ট পাবেন না প্লিজ। আরে না, কপালে যা ছিল তাই হয়েছে। আচ্ছা আঙ্কেল, আজকে আসি, পরে আবার আসবো। ঠিক আছে বাবা। আমি চলে আসবো, কিন্তু তানিয়া তারপরও রুম থেকে বের হলো না। কিছু না ভেবে চলে আসলাম। বাইরে বের হয়ে কল দিলাম স্যারকে। স্যার, একটা কথা জানার ছিল। কি বলো? স্যার, আপনি যে কোডের কথা বলছেন সেটা তো মিথ্যা হতে পারে। আর যে ছেলেকে আমি গুলি করেছি সেও তো হিরে ব্যবসায়ী স্টিফেনের ছেলে নাও হতে পারে। আমি যতটুকু রিসার্চ করে দেখলাম যে এটাই স্টিফেনের ছেলে। তুমি আর একটা কথা শুনলে চমকে উঠবা। কি স্যার? স্টিফেনকে আমরা কেউ দেখি নাই। স্টিফেন সব সময় যখন ভিডিও কনফারেন্স করতো আমাদের সাথে, শুধু তার হাতগুলো দেখা যেত। তার ডান হাতে একটা বাটারফ্লাই আঁকা ছবি আছে। স্যার, একটা প্রশ্ন, স্টিফেন কনফারেন্সে সবসময় কি বলতো? সে একটা খারাপ কাজ করার আগে বার্তা দিত, মানে এক কথায় পুরো পুলিশ ফোর্সকে চ্যালেঞ্জ করতো। স্যার, তাহলে অবশ্যই ভিডিওগুলো আছে, আমি একবার সেই ভিডিওগুলো দেখতে চাই। অবশ্যই দেখবা, তবে একটু সতর্ক থেকো। আমি সময় মতো সৃজনকে দিয়ে তোমার বাসায় ভিডিও পাঠিয়ে দেব। ওকে স্যার। মাথা করছি শুধু এইটা ভেবে যে ওই দিন সবচেয়ে বড় ভুলটা করেছি আমি। ওই দিন একসাথে 2টা খুন করেছি, তাহলে ওইটা ছিল কে? আমাকে যেভাবেই হোক জানতে হবে। ওই দিন রাতে যে 2টা খুন হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়নি, বরংশ আগে থেকে জানতাম যে তারা আসামি, আর অন্ধকারের মধ্যে মেরে চলে এসেছি। পাবলিক চলে আসার কারণে মুখ না দেখে চলে আসলাম। তাহলে কি ওই দিন 2জন খুন করার মধ্যে একজন স্টিফেনের ছেলে আর অন্যজন কে ছিল? এখন প্রশ্ন হচ্ছে, স্টিফেনের ছেলের নাম শিমুল, আবার তানিয়ার ভাইয়ের নামও শিমুল, তা তো হতে পারে না। অবশ্য এখানে কোথাও কিছু ভুল হচ্ছে আমার। যদিও সন্দেহ হচ্ছে তানিয়ার বাবাকে, তাহলে তানিয়ার বাবা আমার সাথে এত ভালো আচরণ করছে কেন? আর তানিয়ার সাথে আমাকে কেন বিয়ে দেবে? তাহলে কি তানিয়ার বাবা আমার কাছ থেকে প্রতিশোধ নিতে যাচ্ছে? যদি তানিয়ার বাবা স্টিফেন হয় তাহলে তো টেটু দেখার কথা। তানিয়ার বাবার হাতে কোনো টেটু দেখলাম না। 6 ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছাতে শুনে সৃজন বাসায় সিডি দিয়ে গেছে। তাড়াহুড়ো করে রুমে গিয়ে ভিডিও দেখার জন্য বসলাম। যখন ভিডিও শুরু হলো স্ক্রিনে, তখন ডান হাতের আঙ্গুলের উপর দেখলাম একটা বাটারফ্লাই ট্যাটু। তখন আর বিশ্বাস না করে থাকতে পারলাম না। তাহলে কি তানিয়ার বাবা স্টিফেন? যদি উনি স্টিফেন হয় তাহলে আমাকে আজ ছেড়ে দেওয়ার কথা না। ঘণ্টাখানেক বিশ্রাম করে আমার কাছের বন্ধুকে কল দিলাম আমার বাসার নিচে আসার জন্য। আধা ঘন্টা পর আমার বন্ধু রাহি নিচে আসলো। এসে আমাকে কল দিল। আমি তৈরি হয়ে নিচে নামলাম, সাথে 2 কালো মুখোশ নিয়ে। রাহিকে দেখে একটু বিস্মিত লাগছে, দেখে মনে হচ্ছে খুব ভয়ের মধ্যে আছে। জিজ্ঞেস করলাম, কিরে এইভাবে আছিস কেন? কোনো সমস্যা? তুই তো বড় সমস্যা। মানেটা সহজ, তোর সাথে যদি আমাকে কেউ দেখে ফেলে তাহলে ভাববে আমিও পুলিশ। পরে একদিন দেখা যাবে তোর কারণে আমাকে মেরে ফেলবে। এখন বল, কেন ডেকেছিস? আগে এই মুখোশটা পর আর আমার সাথে চুপচাপ আস, কোনো কথা বলবি না। বন্ধু, তুই কি কারো বাসা চুরি করতে যাবি? আমি একটু রাগী স্বরে বললাম, আমাকে দেখি কি তোর মতো লাগে? না তো। এই, তুই কি বললি? কিছু না, কথা বলবি না, চুপচাপ পিছন পিছন আস। 15 মিনিট হাঁটার পর তানিয়াদের বাসায় এসে পৌঁছালাম। তখন ঠিক 1:30 বাজবে। পুরো এলাকা নির্জন হয়ে আছে। আশেপাশে দেখলাম কেউ নেই। আস্তে করে দেওয়াল টপকে চললাম। পিছনে তাকিয়ে দেখি রাহি নেই। আবার পিছনে এসে দেখি রাহি গেটে দেখাদেখি করছে। এই কি করছিস? দেয়াল টপকে যাওয়ার কি দরকার? এখানে তো দারোয়ান বসে আছে, তাকে বললেই তো গেট খুলে দেয়। আবার তো আমরা আসবো একেবারে বলে গেলে গেট খুলে রাখবে। মেজাজ গরম হওয়ার কথা নেই। মেজাজ গরম না করে বললাম, শালা, এটা কি তোর বোনের বাইরে যে আমাকে জামাই আদর করে ঢুকাবে? দেওয়াল টপকে আয় চলতি, এখানে একটা তথ্য খোঁজার জন্য এসেছি। ঠান্ডা মাথায় বললেই তো হয়, চিল্লাইয়া বললে তো দারোয়ান মামুটের জন্মের পিটানি দিব। কথা না বাড়িয়ে জলদি পিছন পিছন আয়। রাহি এখনও জানে না যে আমি তানিয়াকে পছন্দ করি, আর এইটা তানিয়াদের বাসা। এই ব্যাপারে তাকে কিছু বলা হয়নি, সময় হলে বলে দিব। চোরের মতো মিনমিন করে পা বাড়াচ্ছি। গাছ বেয়ে দোতলায় উঠে যাই। তারপর রাহি দোতলায় আসে। নিশ্চুপভাবে অন্ধকারে ওই রুমের পাশে যায়। ছোটো একটা লাইট নিয়ে যাই। রুমের সামনে এসে লাইট মারার পর দেখলাম এখনও পিঁপড়ার আগমন নিগমন করছে।
রাহিকে সাথে নিয়ে আসার কারণ এখন বুঝতে পারবেন। সে যে কোনো তালা সহজে খুলে ফেলতে পারে। তাকে বললাম ধীরে ধীরে তালাটা খোলার জন্য। ঠিক তখনই রাহি আমাকে বারবার টি শার্ট ধরে টানছে। কী হয়েছে? মেঘ দেখ না, কে জানি এই দিকে আসতেছে, আমার খুব ভয় লাগতেছে, দেখতে পেতনির মতো লাগতেছে। আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি তানিয়া। দিলাম তার একটা ঘুষি। এটা পেতনি না, তোর ভাবি। ভাবি না সাবি জানি না, আমার ভয় লাগতেছে, তুই কিছু একটা কর। সামনে গিয়ে দেখি তানিয়া ঘুমের মধ্যে হাঁটছে। হয়তো তানিয়ার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। চোখ বন্ধ করে আছে তানিয়া। তাকে এখন দেখতে খুবই ভালো লাগছিল। সব সময় তো গন্ডি মেয়ের মতো দেখে, এখন একটা পিচ্ছি মেয়ের মতো আনমনে হারিয়ে আছে কোথাও। তানিয়া চারদিকে ঘুরপাক করে নিজের রুমে চলে গেল। তার পেছন পেছন যেতে ইচ্ছা করছিল, তবে আজ না, অন্য একদিন। ফিরে এসে দেখি রাহি হা করে তাকিয়ে আছে অন্যমনস্ক হয়ে। বেচারা তানিয়াকে দেখে 440 ভোল্টেজের শক খেয়েছে। খাওয়ারই কথা, তানিয়া মুখে কী জানি মেখে রেখেছিল সাদা ময়দার মতো, তাই দেখে হয়তো বেচারা মতো খেয়ে আছে। রাহিকে হুঁশে এনে বললাম জলদি তালা খুল। তালা খুলে রাহি রুমে ঢুকলো, সাথে আমিও। রুমে গিয়ে দেখি এখানে মাকড়সার বাসা শেষ নেই। তাহলে তানিয়ার কথাই সত্য, এই রুমে অনেক দিন যাবৎ বন্ধ হয়ে আছে। হঠাৎ একটা ছবির দিকে নজর গেল। সামনে গিয়ে দেখি একটা ছেলের ছবির নিচে আর্ট করে লেখা আমার প্রিয় ভাই। এটা যে শিমুল বুঝতে আর দেরি হলো না। তার পাশে একটা ক্যামেরা পড়ে আছে। সাথে সাথে ক্যামেরা থেকে কার্ডটা বের করে পকেটে ঢুকিয়ে নিলাম। হঠাৎ রাহির দিকে তাকিয়ে রীতিমতো ব্যাপারটাকে খেয়ে যায়। রাহির পাশে এটা কি? রাহিকে সরিয়ে দিকে দুইটা কঙ্কাল। রাহি এতক্ষণ যাবৎ এখানে ভোর দিয়ে দাঁড়িয়েছিল। যখন দেখলো যে এইগুলো কঙ্কাল, রাহি মুহূর্তেই অজ্ঞান হয়ে যায়। আমি চুপচাপ পুরো রুমটা দেখতে লাগলাম। কি এগুলো? আর এখানে বা কেন কঙ্কাল রয়েছে? হঠাৎ পায়ের মধ্যে একটা পিঁপড়া আগমন বুঝতে পেরে বসে পড়লাম। দেখলাম সারিবদ্ধ হয়ে পিঁপড়াগুলো কঙ্কালের পিছনে আসা যাওয়া করছে। লাইট মেরে ভালোভাবে তাকিয়ে দেখি এটা দেওয়াল না। তাহলে কি এইটা জানার জন্য যখন কঙ্কালগুলোকে আলাদা করে দেখতে যাব, ঠিক তখনই দেওয়াল আপচাটা সরে গিয়ে দরজার মতো খুলে গেল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। গোপনীয় একটা রুম। লাইট জ্বালিয়ে রুমে প্রবেশ করতেই দেখতে পারলাম চারদিকে মেয়েদের জামা কাপড় আর হাড্ডি পড়ে আছে। অবাক হয়ে তাকিয়ে রইলাম, এগুলো কি? তাহলে কি এইগুলোর ব্যাপারে তানিয়া কিংবা তার পরিবার কিছু জানে না, নাকি তারা সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছে? হঠাৎ চোখ গেল একটা ছবিতে, যেখানে 4 জনের ছবি একত্রে। তার মধ্যে রুমে ঢুকে যে ছবিটা দেখেছি 4 জনের মধ্যে, ওই ছবিটা এইখানেও আছে। তাহলে এই 3 জন হচ্ছে শিমুলের বন্ধু। ছবির পাশে একটা সাদা চিরকুট দেখা যাচ্ছে। হাতে নিয়ে দেখলাম কিছু একটা লেখা আছে। আমি শিমুল, যে এই চিরকুট পাবেন হয়তো তখন আমি এই পৃথিবীতে থাকবো না। তবে এই রুমে যাওয়া হয়েছে তার জন্য আমি দায়ী না, আমার বন্ধু এসব করেছে। চিরকুটে আর কিছু লেখা ছিল না। সাথে সাথে বের হয়ে কঙ্কালগুলো একত্রে করে দরজা বন্ধ করে দিলাম। রায়কে জাগিয়ে বললাম জলদি চলে এখান থেকে, কি জানি জেগে গেছে। মেন দরজা বন্ধ করে তালা লাগিয়ে দোতলায় থেকে নেমে কেটে পড়লাম। কঙ্কালগুলো একত্র করে দরজা বন্ধ করে দিলাম। রায়কে জাগিয়ে বললাম জলদি চলে এখান থেকে, কি জানি জেগে গেছে। মেন দরজা বন্ধ করে তালা লাগিয়ে দোতলায় থেকে নেমে কেটে পড়লাম। তানিয়ার বাবা শব্দ পেয়ে হয়তো জেগে দোতলায় এসেছে। এর আগে পালিয়ে এসেছি আমরা। রাহি আমার দিকে তাকিয়ে গালাগালি শুরু করেছে আর বলতেছে, তুই আমারে কল দিবি না, যদি কল দেস তাহলে খুব খারাপ হবে বললাম। আমি একটা কৃত্রিম হাসি দিয়ে রাহিকে বললাম, শালা, তুই যদি আমার কল না ধরিস তাহলে তো বিপদে তুই পড়বি। আমি বিপদে পড়বো কেন? তোর গার্লফ্রেন্ড মানে তোর হবু স্ত্রী আমাকে মেসেজ করে, তুই আমাকে কল না দিলি আমি তোর গার্লফ্রেন্ডকে কল দেব, পরে তোর জায়গা আমি নিয়ে যাব। রীতিমতো তুই আমাকে ব্ল্যাকমেল করিস। ঠিক আছে, যখন ইচ্ছে কল দিস, আমি চলে আসবো। এই তো ভালো ছেলের ভালো কথা। চল আজকে আমার সাথে থাকবি, দুজনে মিলে আজকে বিয়ার খাবো। সত্যি? তোর জন্যই রাখছি, চল। রাহি আমাকে জড়িয়ে ধরে বলে, শালা, তোর যে কেন বোন নাই, তাহলে আমি সত্যিই তোর বোনকে বিয়ে করতাম। সমস্যা নাই, তুই আর আমি একবারেতেই বিয়ে করব, কেমন? মাল না খাইতে দৌড়ে ফেলছে তরে। তোর বিয়ে ঠিক হয়ে আছে আর আমাকে বলিস এক বাড়িতে দুজনে বিয়ে করবি? আরে পাগলা, এটা ভালোবাসা। চল আজকে রুমে না, ছাদে খাবো। ঠিক আছে চল। রুমে গিয়ে কলিং বেল চাপতে মা দরজা খুলে হাতে ঝাড়ু নিয়ে হাজির। রাহিকে সামনে দিয়ে আমি পিছনে চলে গেলাম। অন্ধকারের মধ্যে 4 থেকে 5টা ঝাড়ুর জাঠা খেলো বন্ধুটা আমার। পিছন থেকে দেখে মায়া বেড়ে গেল। সামনে গিয়ে, মা কি করছো তুমি? এত রাতে কি কাউকে ঝাড়ু দিয়ে মারে? সকালে ঘুম থেকে ওঠার পর না হয় মেরো। তোর বন্ধু রাহি কোথায়? মায়ের মুখে রাহি নাম শুনে রাহি হাসি মুখে নিয়ে সামনে গেল। বেচারা এতক্ষণে মার খেয়েছে আমার জন্যে, এখন মার খাবে নিজের জন্যে, কিছু করার নেই।
মা রেগে মেগে বলে উঠল, তুই আমার ছেলেকে এত রাতে নিয়ে খারাপ করছিস? আমার ছেলে ঝাড়ু আঘাত পাইছে, তুই বাকি যাবি কি করতে? এই নে, তুইও খা। বেচারা কিছু করার নাই, সব মিলিয়ে 10টা থেকে 12টা পিঠে পড়েছে ঝাড়ুর আঘাত। মা চলে যাওয়ার পর নাক ফুলিয়ে রাহি আমার দিকে তাকিয়ে আছে। আমিও উল্টো রাগ দেখিয়ে, শালা তোরে কে বলছে ডাকার সাথে সাথে মায়ের কাছে যেতে? মনে করছিস আদর করবে? পাইছিস তোর? কে জানতো তোর মা এমন করবে? আচ্ছা থাক, মন খারাপ করিস না, বিয়ার খেলে সব ঠিক হয়ে যাবে। শুধু বিয়ারের দোহাই দিয়ে আজকে বেঁচে গেলি। বিয়ার খাওয়ার জন্য না হয় ঝাড়ু আঘাত সহ্য করলাম, সমস্যা নাই। চল রুমে। রুমে কেন? বলছি না ছাদে খাবো। আচ্ছা তাহলে তুই দাঁড়া, আমি নিয়ে আসি। বিয়ারগুলো হাতে নিয়ে দরজা বন্ধ করে ছাদে উঠলাম। পূবালি বাতাস কানের মাঝে ফিসফিস করছে, পুরো শহরটা স্তব্ধ হয়ে আছে। ঠিক তখনই বিয়ারের মুখটা খুলতে একটা শব্দ হয়। এই পরিবেশে বিয়ার খাওয়ার মজা আলাদা। খাওয়া দাওয়া করে ছাদে শুয়ে পড়ি। রাত গনিয়ে সকাল হলো। রোদের আলো যখন কপাল ছুঁয়ে গেল তখন না যেতে নিদ্রা থেকে জেগে রায়কে উঠিয়ে বললাম রুমে আসতে। সকাল সকাল বাড়ির পাশে এক বাবি কাপড় ছড়িয়ে দিচ্ছে। রাই হা করে তাকিয়ে আছে। মেঘ, মেয়েদেরকে ভেজা চলে কত সুন্দর লাগে, তাই না? এই পাখি তোর আগে কখনোই দেখিনি। এই পাখি দেখবা কি করে? পাখি তো সকাল হলে আসে, আজকে তো তুমি ছাদে ছিলা তাই দেখে ফেলছো। শালা যখন দেখবে যে তুই তাকিয়ে আছিস ওই বাবির দিকে, তখন মায়ানমার বর্ডার মনে করে তার স্বামী এসে তোর গুলি করবে। কেন? কারণ ওনার স্বামী বিজিবিতে আছে। তুই খালি আমার মরণের দিকে ঠেলে দেস, এটা মোটেও ভালো না। কথা না বাড়িয়ে নিচে চল। মা নাস্তা নিয়ে সম্ভবত বসে আছে। নিচে নেমে দেখি তানিয়ার বাবা আমাদের বাড়িতে। ভিতরে ঢুকে দেখি সাথে তানিয়ার মায়ের পাশে বসে আছে। রাহি তানিয়াকে দেখে চিনতে একটু ভুল করেনি। রাহি ভয়ে ভয়ে বলল, বন্ধু, তারা কিভাবে জানলো যে আমরা তাদের বাসায় চুরি করতে গেছি? চুপ থাক, পরে সব বলবো। এমন একটা ভাব নিয়ে হাসি দিলাম, কি হয়েছে কিছু জানি না। আঙ্কেলকে গিয়ে বললাম, আঙ্কেল কখন আসলেন? বাবা, এই তো 20 মিনিট হবে। তোমার কাছে এসেছি, একটা কথা ছিল। জি বলেন। গতকাল রাতে আমরা ঘুমিয়েছিলাম, একটা শব্দ শুনতে রুম থেকে বের হয়ে দোতলায় যাই, কিন্তু গিয়ে কাউকে দেখিনি। তবে একটা রিং পেয়েছি, অনেক দামি রিং। সেজন্য ভাবলাম তোমাকে জানাই ব্যাপারটা। রাহি তার হাতের দিকে তাকিয়ে দেখে তার এঙ্গেজমেন্ট রিং গতকাল ওখানেই পড়ে গেছে, আর আমি তার দিকে নাক ফুলে তাকিয়ে আছি। আঙ্কেলের কথা সামনের দিকে তাকাতেই তানিয়া সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে আছে। কথা ঘুরিয়ে বললাম, আঙ্কেল রিংটা আমার কাছে দেন, আমি তদন্ত করে দেখি কি করতে পারি। ধন্যবাদ বাবা, এই নাও। হাতে রিংটা আসতে না আসতেই বিড়ালের মতো খামচি মেরে রিংটা নিয়ে গেল তানিয়া। অবাক হয়ে তানিয়ার দিকে তাকিয়ে আছে। গোল রিংটা হাতে নিয়ে মুখটাকে বেঞ্চি কেটে বলল, বাবা, এত দামি রিং তো আমার চোরের কেনার ক্ষমতা থাকবে না। হয়তো ওই বদমাস চোরটাই অন্য কারো কাছ থেকে চুরি করেছে। এটা আমার কাছে থাকলে সম্ভবত সেফ থাকবে। আমি বাইরের দিকে তাকিয়ে তার ভঙ্গিমা দেখতেছিলাম। দাঁত কিরমিরিয়ে আমার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। তখন বাধ্য হয়ে তানিয়াকে বললাম, রিংটা দিয়ে দিও, আমি এইটা দিয়ে ইনভেস্টিগেশন করব। আমি জানি আপনি এটা ছাড়া পারবেন। আর কি করার, বললাম ঠিক আছে তোমার কাছে রেখে দিও, চোর না হয় আর একটু চুরি করে ফেলবে। রাহি এই কথা শুনে আমার দিকে না থেকে সোজা আমার রুমে চলে গেল। তানিয়া তা থেকে বলল, উনি কে? আমার বন্ধু। দেখতে তো চোরের মতো লাগে। একদমই না, ও খুবই বুদ্ধিমান। পরে আঙ্কেল বলল, বাবা, আমার কিছু কাজ আছে, আমি চললাম। তুমি তানিয়াকে বাড়িতে নামিয়ে দিয়ে আসো। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল এই প্রথম বাড়িতে এসেছেন, কিছু না খেয়ে যাবেন না, এক কাপ চা খেয়ে যান। বাবা, খেয়েছি, তোমার আম্মু আসার সাথে সাথে চা দিয়েছে। ও, আঙ্কেলকে এগিয়ে দিয়ে আসলাম। তানিয়া উপর থেকে আমার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। মনে হচ্ছে তানিয়া কিছুটা বুঝতে পেরেছে। এখনই জানতে হবে বুঝতে পেরেছে নাকি না। রুমে গিয়ে তানিয়াকে বললাম, আসো আমার রুমটা দেখাই। তানিয়া আমার পিছিয়ে পিছিয়ে আসছে আমার রুমের ভিতর। রুমে ঢুকে দেখি রাহি কান্না করছে। সাথে সাথে বললাম, কে রে, কি হয়েছে? তুই জানিস না কি হয়েছে, আবার অভিনয় করছিস? তানিয়া হঠাৎ বলে উঠল। ওনার আবার কি হয়েছে? আমি কি জবাব দেব খুঁজে না পেয়ে বললাম, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে অন্যজনের সাথে চলে গেছে। তানিয়া শুনে অট্ট হাসি দিয়ে বলল, ওনার মতো মানুষেরও গার্লফ্রেন্ড আছে? হাসতেছে আর বলতেছে। দুজনের মাঝখানে পড়ে মেজাজ পুরো গরম হয়ে গেছে। দমক দিয়ে দুজনকে শান্ত করলাম। পরে রাহিকে বললাম, তুই ওই রুমে যা, তানিয়ার সাথে আমার কিছু কথা আছে। রাহি চলে যাওয়ার পর, তানিয়া তোমাকে কিছু প্রশ্ন করব, প্লিজ মজা না করে উত্তর দেবা। ঠিক আছে, বলেন কি জানতে চান? আমি শিমুল ব্যাপারে পুরো তথ্য জানতে চাই, মানে সে কোথায় ছিল, কাদের সাথে উঠবাস করতো, এভরিথিং।
তানিয়া মনমরা হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। পরে পুনরায় আবার বললাম, প্লিজ। সরি, ওই দিন আপনার সাথে মজা করেছি। শিমুল আমার আপন ভাই, খুব ভালোবাসতাম। আপনি শিমুলের ব্যাপারে জানতে হলে আপনাকে আমার নানুর বাসায় যেতে হবে, তাহলে সব জানতে পারবেন। তোমার নানুর বাসা কোথায়? ফরিদপুর, মধুখালী থানা, শিকদার বাড়ি বললে বলে দিবে সবাই। ও, আর একটা প্রশ্ন ছিল। করেন। তোমার ভাইয়া কখন তোমাদের বাসায় আসতো? মানে উদযাপন হলে নাকি মাসখানিক পর পর? ভাইয়া যখন বাসায় আসতো তখন কোনো উদযাপন কিংবা মাস বিবেচনা করে আসতো না। সবসময় ঠিক তখনই আসতো যখন আমরা বাড়িতে কেউ থাকতাম না। আমরা কোথাও বেড়াতে গেলে ভাইয়া বাড়িতে আসতো। ভাইয়া আমাদের কখনোই ওনার রুমে ঢুকতে দেয়নি। আজও আমরা ওই রুমে কী আছে, কেন ঢুকতে দেয়নি তা দেখার জন্য যাইনি। তবে গতকাল যখন ওই রুমের সামনে ওই রিং পাই, তখন মনে হলো হয়তো এটা ভাইয়া আমার জন্য পাঠিয়েছে উপর থেকে। তানিয়ার শেষ কথা শুনে হাসি চলে আসে। এতে করে তানিয়া রাগ করে আম্মুর কাছে চলে যায়। আমি রুমে শব্দহীন হাসা শুরু করলাম। এর কিছুক্ষণ পর রাহি রুমে আসলো। আমার রিং যেভাবে হোক লাগতো, তা না হলে আমার বাবা আমাকে আর বিয়ে দিবে না। এই রিংটা কিছুদিন আগে আমার হবু স্ত্রী পরিয়ে দিয়েছে, তুই তো সবই জানিস। যদি দেখে আমার হাতে রিং নেই তাহলে আমি নিশ্চিত আমাকে মেরে ফেলবে। তুই তো জানিস আমার গার্লফ্রেন্ড কতটা মোটা, যদি আমাকে একটা ঘুষি দেয় তাহলে আমি মরে যাবো। শালা, নিজের গার্লফ্রেন্ডকে বিয়ে করতেছিস, এটাই তো অনেক। থাক, তারপর তানিয়া রিংটা খুব পছন্দ হয়েছে, আমি তোরে নতুন একটা কিনে দেব। আচ্ছা এখন বল, এই মেয়ে তোর কি হয়? আর গতকাল এই মেয়েদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে গেলি কেন? এই মেয়ে আমার হবু স্ত্রী। গতকাল লুকিয়ে গিয়েছি কিছু তথ্যের জন্য, আজকে তোর জন্য ধরা পড়ে যেতাম। তোর কি বলছি যে আমাকে নিয়ে যা? তুই তো জোর করে নিয়ে গেলি, পরের বার থেকে আমাকে কোথাও নিবি না। ওই মুটিকে যদি একটা মেসেজ পাঠায় তাহলে 1 মিনিট পর তোরে না করে দিবে যে সে তোরে বিয়ে করবে না। কারণটা তো ভালো করেই তোর জানা আছে। তোর সাথে সম্পর্ক থাকার পরও আমাকে কিন্তু পছন্দ করে। তুই শালার কথাই বলবি না। যা, ঠিক আছে, তুই যা বলবি তাই করব। তাহলে আমরা কয়েকদিনের জন্য গ্রামে যাব। জলদি করে বাড়ি থেকে পোশাক নিয়ে আয়, নিচে বাইক আছে, এই নিয়ে বাইকের চাবি, জলদি নিয়ে আসবি। আর একটা কথা, তোর বাড়ির পথে তানিয়ার বাড়ি, তানিয়াকে নামিয়ে দিয়ে যাস। ঠিক আছে, যদি কিছু বলে তাহলে দেখবি তোর হবু স্ত্রী রাস্তায় ফালাইয়া চলে আসবো। তানিয়াকে ডেকে বললাম, আমার একটা কাজ আছে, এক জায়গায় যেতে হবে, তোমাকে রাহি নামিয়ে দিয়ে আসবে, তুমি রাহির সাথে যাও। তানিয়া আমার দিকে নাক ফুলে জবাব দিল, রাহি ভাইয়াকে তো চোরের মতো দেখা যায়, আমি ওনার সাথে যাব না। রাহি এই কথা শুনে বলল, আমিও পারবো না নিয়ে যেতে। যে আমাকে চোর বলো তার আমি সাহায্য করব। পরে রেগে গিয়ে বললাম, যেতে বলছে যাও। রাহিও চুপ করে বলল, ভাবি আসেন। রাহি চাবি নিয়ে চলল। তানিয়া ফুফি ফুফিয়ে বলল, আমাকে ধমক দিবেন না বলে দিলাম। দমক দিলে কি করবা শুনি? আমার চুলগুলো দৌড়ে একটান দিল, চিৎকার করতে বাধ্য হলাম। আম্মু রান্নাঘর থেকে দৌড়ে এলো, বলল, কি হয়েছে রে? কিছু না আম্মু, ব্যথা পাইছি। তানিয়া একটা মুচকি হাসি দিয়ে দরজা খুলে বের হয়ে গেল। আম্মুর মুখে হাসি দেখে অবাক হয়ে গেলাম। কি না কি ভাবলো আল্লাহ জানে। তানিয়াকে এগিয়ে দিতে গেলাম। তানিয়া বাইকের পিছনে বসে বলল, কি করতে পারি বুঝলেন? বুঝতে পারছি, বাসায় গিয়ে নিজেরগুলো ধরে টান দিও। না, যখন আমার টান দিতে ইচ্ছে করবে তখন আপনারগুলো ধরে টানবো। রাহি হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমরা কি নিয়ে আলোচনা করছি কিছুই বুঝতেছে না বেচারা। রাহি তানিয়াকে নামিয়ে দিতে গেল, আর আমি রুমে এসে ক্যামেরা থেকে কার্ডটা বের করে সবগুলো পিক মোবাইলে নিয়ে আসি। কাপড় চোপড় গুছিয়ে বেগে নিলাম। অন্যদিক দিয়ে রাহি তানিয়াকে নিয়ে বাড়ির সামনে থামিয়ে বলল, ভাবি নামেন। আরে ভাই, আপনি তো কখনো এখানে আসেননি, তাহলে কিভাবে জানেন যে এইটা আমার বাড়ি? রাহি চুপ করে আছে, কি জবাব দিবে খুঁজে পাচ্ছে না। জবাবে বলল, ভাবি ওই দিন এই পথে যাচ্ছি তো মেঘ বলে এটা নাকি আপনাদেরই বাসা। ও আচ্ছা ভাবি, আমি আসি, বিদায়। বিদায়। আমি তৈরি হয়ে রাহিকে কল দিলাম। কোথায়? রাহি বলল যে 5 মিনিটের মধ্যে চলে আসবে। মাকে বলে চললাম, আর বাবাকে কল দিয়ে বলে দিলাম রেস্টুরেন্টে থাকতে। আমি কিছুদিনের জন্য শহর থেকে দূরে যাচ্ছি। সব কিছু হাতে নিয়ে নিচে নেমে দেখি রাহি চলে এসেছে। পিছনে ব্যাগ রেখে বাইক নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। যেভাবেই হোক কে স্টিফেন তাকে আমার খুঁজে বের করতে হবে। কসম, যখন চোখের সামনে দেখব তখনই মেরে ফেলবো। আনমনে বাইক চালাচ্ছি। আশেপাশের পরিবেশ খুবই মনোমুগ্ধকর ছিল। ইচ্ছে করছিল একটু থেমে যাই, কিন্তু মাথায় ঘুরপাক কাচ্ছে। যেভাবে হোক আমাকে জানতে হবে পিন কোডে কী আছে আর এর মালিককে। টানা 5 ঘন্টা চালানোর পর মধুখালী থানায় এসে শিকদার বাড়িতে উঠলাম। তখন ঠিক 3টা বাজে।
বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম এখানে কি শিমুল থাকতো? তখন কেউ জবাবে কিছু বলছে না, সব মহিলা, একজনও পুরুষ নেই। হঠাৎ শিমুলের মামা আসলো, সালাম দিয়ে বললাম, মামা আমি তানিয়ার হবু জামাই, আমি এখানে এসেছি শিমুলের ব্যাপারে জানতে। তুমি বাইরে কেন বাবা, ভেতরে আসো। মামি যখন শুনতে পারলো যে আমি তানিয়ার হবু জামাই তখন লজ্জা পেয়ে রুমে ঢুকে গেল। মামা আমার উদ্দেশ্যে বলল, বাবা তুমি আসবে বলবা না? মামা আমি যেখানে এসেছি তানিয়াও জানে না, আমি এসেছি একটা তথ্য জানার জন্য। কিসের তথ্য? মামা আমি একজন আন্ডার কভার এনকাউন্টার অফিসার, এখানে শিমুলের কেসের ব্যাপারে এসেছি। মামা আমার কথা শুনে চমকে উঠল, বিচলিত কণ্ঠে বলল, স্যার আপনি সত্যিই মজা করছেন? মামা আমি সত্যি বলতেছি, আমি তানিয়ার হবু জামাই, আপনি না হয় এখন বা পরে কল দিয়ে জেনে নিয়েন। মামা আমার সামনে তানিয়াকে কল দিল, ওই পাশ থেকে কী বলছে কিছু বুঝতেছি না। মামা কল কেটে দিল, কি হয়েছে না হয়েছে কিছু বুঝলাম না। তার কয়েক সেকেন্ড পর আমার মোবাইলে কল আসে তানিয়ার। এই আপনি নাকি আমার নানুর বাসায়? হুম। কেন গিয়েছেন? আমাকে না বলে, এটা কিন্তু একদম বেশি হয়ে গেছে। রাগেশ্বরের কতগুলো বকা দিয়ে কেটে দিল। তখন মামা হাসি মুখে বলল, বাবা সরি, আমি একটু ভেতু টাইপের তো তাই আর কি। না মামা ঠিক আছে। মামা রাহির দিকে তাকিয়ে বলল, বাবা উনি কে আর গাছের সাথে কি করছে? মামা ও হচ্ছে আমার বন্ধু, আর গাছের পাশের ছবি উঠাচ্ছে। ও আচ্ছা, যতদিন কাজ লাগবে এখানে থাকবা, আসো তোমাদের থাকার রুম দেখে দেই। মামা আমরা আগে কয়েকজনের সাথে দেখা করতে চাই। কার সাথে? শিমুলের বন্ধুদের সাথে। ও আচ্ছা চলো। মামা হাঁটতে হাঁটতে বড় এক তেঁতুল গাছের নিচে নিয়ে গেল আমাদের। গিয়ে দেখি যে 4 জনের ছবি ছিল, তার মধ্যে এখানে 2 জন আছে, তাহলে আরেকজন কোথায়? মামা যখন আমাদের পরিচয় করে দিচ্ছে, এই শাহেদ, শাওন, এ হচ্ছে তানিয়া এর হবু জামাই, তোদের সাথে কথা বলতে এসেছে শিমুলের ব্যাপারে জানার জন্য। মামা উনি কি করে? আমি জবাবে একটু জোরে গলায় বললাম, আমি পুলিশ। পুলিশ? পুলিশ নাম শুনে চমকে উঠলো, তাদের চোখগুলো কি জানি লুকানোর চেষ্টা করছে। তারা মুখের উপর বলে দিলেও এসব ব্যাপারে কিছু জানে না বলে তাড়াহুড়ো করে চলে গেল। আর কিছু না ভেবে চলে আসলাম, খুব বিরক্ত বোধ করছি, তাই সাথে সাথে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উড়ে দেখি 7টা বাজে। ফ্রেশ হয়ে রাহি আর আমি মামাকে নিয়ে শাহিদের বাসায় চললাম। শাহিদের বাড়ির কিনারা যেতে না যেতেই দেখলাম অনেক মানুষ বাড়িতে। কাছে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। কে জানি বেচারাকে কুপিয়ে হত্যা করে তেঁতুল গাছের পাশে পুকুর পাড়ে ফেলে গেছে। আমি আর রাহি এই কথা শুনে চমকে উঠলাম। সামনে গিয়ে দেখি শাহিদকে নৃশংসভাবে মেরে ফেলেছে, গরুর মতো জবাই করে ফেলেছে শাহিদকে। আমি আর রাহি দুজনে মুহূর্তের মধ্যেই এই কোলাহল থেকে দূরে চলে আসলাম। রাহি হঠাৎ বলে উঠল, কেউ হয়তো আমাদেরকে ফলো করছে। এই গ্রামে এসেছি, কেউ তো জানে না, শুধুমাত্র একজন জানে, তানিয়ার মামা। আর কেউ তো জানার কথা ছিল না। তাহলে কি সত্যি তানিয়ার বাবা স্টিফেন, নাকি আমাদের পিছন পিছন কেউ ফলো করছে? তখন এক নজরে তাকিয়ে রইলাম, জনকোলাহল। হঠাৎ নজর পড়লো কে জানি এদিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। যখন সামনে যাচ্ছে ওই লোকটা পিছনে চলে যাচ্ছে। দৌড়ে সামনে যেতেই লোকটা জনকোলাহলে হারিয়ে গেল। তাহলে কি শাহিদকে সে মেরেছে যেখানে ছিল? তাহলে সে জানতো যে আমি এখানে আসব। এর আগে শাহিদকে মেরে ফেলেছে। হঠাৎ মনে পড়লো শাওনের কথা, তারা 2 জন ছিল, তাহলে শাওন কোথায়? মামার কাছে দৌড়ে গেলাম, মামা শাওনের বাসায় জলদি যেতে হবে। তাহলে চলো। আমি 10 মিনিট পর শাওনের বাসায় গেলাম। শাওনের বাবাকে জিজ্ঞাসা করার পর বলল শাওন ঘরে নেই। রাহি আশেপাশে ঘুরে দেখলো যে কেউ আছে কিনা। হঠাৎ দেখলো শাওন বাড়ির দিকে আসছে। রাহি আমাকে উদ্দেশ্য করে বলল শাওন বাড়ির দিকে আসছে। দূর থেকে যখন শাওন আমাদেরকে দেখলো, সাথে সাথে পানিতে লাফ দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে গেল। সামনে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরও শাওনকে পেলাম না। তাহলে কি শাওন শাহিদের হত্যার সাথে জড়িত? শাহিদকে কেনই বা মারবে? শাওন আমাদের দেখে সাথে সাথে নদীতে ঝাঁপ দিল। কচুরিপানার জন্য শাওনকে এই অন্ধকারে আর খুঁজে পাওয়া হয়নি। সামনে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর শাওনকে পেলাম না। তাহলে কি শাওন শাহিদদের হত্যার সাথে জড়িত? শাহিদকে কেনই বা মারবে? এইসব ভাবতে ভাবতে চলে আসলাম মামার সাথে। বাসায় আসার পর মামি বলল, বাবা বিকেলের ঘটনার জন্য সরি। কি করছেন মামি? আপনি তো আর আমাকে কখনোই দেখেননি, তাহলে চিনবেন কি করে? আর আজকাল কাউকে কি আর বিশ্বাস করা যায়? আপনাদের এলাকার শাহিদ ছেলেটাকে জবাই করে মেরে ফেলেছে, বুঝেনই তো। হ্যাঁ বাবা শুনেছি,
আমি আবার রক্ত দেখতে পারি না, তাই ছেলেটাকে গিয়ে দেখা হয়নি। আচ্ছা বাবা, ফ্রেশ হয়ে আসো, তোমার বন্ধুকে সাথে নিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি তোমাদের রুমে। ধন্যবাদ মামি। হাত মুখ পরিষ্কার করার জন্য আসলাম টিউবওয়েলে। রাহি চেপে যাচ্ছে আর আমি পানি মুখে নিয়ে গড়গড়িয়ে যাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম লাল লালটা কি জানি দেওয়ালে পিড়ে চেপে আছে। আমি হাত মুখ না ধুয়ে দেওয়ালে কি লেগে আছে জানার জন্য সামনে পা বাড়াচ্ছি। ঠিক তখনই মামি আসলো। কি হয়েছে বাবা? না তেমন কিছু না মামি, এইখানে রক্ত দেখা যাচ্ছে তাই আর কি। ও ওইটা, আজকে যে মুরগি কাটছে হয়তো ওইটা রক্ত দেয়ালে লেগে আছে। ও, আমি আর রাহি হাত মুখ দিয়ে চললাম। রুমে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। হঠাৎ রাহির দিকে তাকালাম। রাহিকে দেখে মনে হচ্ছে খুব বড় ধরনের কিছু হয়েছে। রাহিকে জিজ্ঞাসা করলাম, কি রে তুই লাশ দেখে আসার পর কিছু বলছিস না? বন্ধু, আমার খুব ভয় লাগতেছে। আমি মরদেহ দেখলে রাতে ঘুম হয় না আমার খুব ভয় লাগতেছে। তুই দেখছিস কিভাবে ছেলেটাকে মেরেছে? পশু এতটা নৃশংসভাবে মারতে পারে না। আরে এসব ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। তুই এসব নিয়ে একদম টেনশন করিস না, আমি আছি না তোর সাথে। আমি দেখতে ইনশাল্লাহ তোর কিছু হবে না। বন্ধু, যখন তুই থাকবি না তখন? দেখ এমনি আজ দিন রাত পার হয়ে গেল, কিছু জানতে পারলাম না। তুই প্লিজ আর এমন করিস না, একটু ঘুমা, সব ঠিক হয়ে যাবে। আমি রেগে মেগে শুয়ে পড়লাম। রাহি চুপ করে এক কোণা শুয়ে পড়লো। হঠাৎ অনুভব করতে পারলাম আমার পেটে বাড়ি কি জানি। হালকাভাবে চোখ খুলে দেখতে পেলাম তানিয়া আমার পেটে বসে আছে আর হাত দিয়ে আমার গলা চেপে রেখেছে। আমি গুম গুম চোখে বললাম, স্বপ্নের মাঝে ওইভাবে অত্যাচার করবা? স্বপ্নের মাঝে আদর করলে কি হতো? আমি তোমাকে সবসময় অত্যাচার করি? ঠিক আছে, এই নাও। তানিয়া ওর ঠোঁটের স্পর্শ আমার কপালে এঁকে দিল। তখন আমি ঘুমের শহরে গুড়গুড় করছি। হঠাৎ নাকে মুখে একসাথে এক জগ পানি এসে পড়ল। তখনই ঘুম থেকে জেগে উঠলাম। চোখ খুলে দেখে তানিয়া আমার পাশে বসা। কি এখন বিশ্বাস হয়েছে? সত্যি তুমি আমার পেটে বসেছিলে? হুম। ঠোঁটের স্পর্শটা কি সত্যি ছিল? হুম। তানিয়া, আমি না ঘুমিয়েছিলাম তাই ঠিকমতো বুঝতে পারিনি। প্লিজ কপালে আরেকবার কথাটা মুখ থেকে কেড়ে নিয়ে তানিয়া বলল, এইটা তোমার শেষ, হার পাবা না। কেন? তুমি না বললা যে আমি তোমাকে শুধু অত্যাচার করি? ভুলক্রমে মুখ দিয়ে সত্য কথা বের হয়ে গেছে, কিন্তু তোমার অত্যাচারকে যে অনেক ভালোবাসি সেটা তুমি বোঝো না? না, বুঝি না, আর বুঝতেও চাই না। আমি আশেপাশে তাকিয়ে দিকে কেউ নেই। তখন ওই সুযোগে তানিয়াকে কিস করে ফেলি, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। এই জায়গায় আমার নিজের জুতা জোড়াকে কিস করে ফেলি। চোখ বন্ধ করে কিস করতে গিয়ে এমনটা হয়েছে, কারণ তানিয়া নিজে জুতা জোড়া সামনে ধরে রেখেছিল। তানিয়া অট্ট হাসি হাসছে, দেখতে বিশ্রী লাগছিল। সুজা সাপটা বলে দিলাম, তোমার হাসি মোটো ভালো হয়নি। এইভাবে কেউ হাসে? শুধু একজনই হাসে। কে হাসে? আমাদের গ্রামের বাড়িতে একটা তেঁতুল গাছ আছে, ওইখানে নাকি পেতনি আছে। আমি দাদার কাছ থেকে শুনেছি যে পেতনি নাকি এইভাবে হাসে। কি বললাম? আমাকে পেতনি বলার সাহস কে দিছে? আমি পেতনি বললাম কোথায়? দাদাজান বলেছে। আমি কি দেখেছি যে পেতনি তোমার মতো হয়? আমাকে আবার পেতনি বলা হয়েছে, তাই না? দাঁড়াও, মজা দেখাচ্ছি। তানিয়া ডেকে মেকে ছুটে আসলো আমার দিকে। আমাকে নিয়ে কাটে শুয়ে পড়লো নিজের অজান্তে। তানিয়ার কপালে আমার ঠোঁটের স্পর্শ লেগে যায়। তানিয়া তাদেরকে আনমনে তাকিয়ে রইল আমার দিকে। তানিয়া কিছুক্ষণ পর উপর থেকে সরে গিয়ে বলল, আমাকে না বলে এখানে আসলেন কেন? যদি বলে আসতাম তাহলে কি হতো? কিচ্ছুই হতো না, আমিও আপনার সাথে আসতাম। এখানে অনেক ভালো ফুচকা বিক্রি করে, আমাকে নিয়ে যাবেন? শুধু ফুচকা খাওয়ার জন্য ঢাকা থেকে সোজা গ্রামে? আপনার সাথে এই প্রথম ফুচকা খাবো, তাই তো আসা। আচ্ছা ফ্রেশ হয়ে নিই আগে, তারপর। আচ্ছা। রুম থেকে বের হয়ে টিউবওয়েলে একটা লুঙ্গি নিয়ে গোসল করতে চললাম। তানিয়া আমার পিছে পিছে আসছে, তাদেরকে আমার একটু লজ্জা লাগছিল। পরে তানিয়াকে বললাম চলে যেতে। সে আমার কথা শুনে তো দূরে থাক, শেষে টিউবওয়েলে চেপে বালতিতে পানি দিয়ে গেল। হাতে ব্রাশ, গলায় গামছা, নিচে প্যান্টের জায়গায় লুঙ্গি। ঠিক তখনই রাহি পিছন দিক দিয়ে এসে ছবি উঠাচ্ছে। তাদেরকে বিরক্ত হয়ে বললাম, ওই তুই ছবি উঠালি কেন? আমি ছবি উঠাইলাম কোথায়? ভাবি বলছে ছবি উঠাইতে, তাই ছবি উঠাইছি। রাহির কথা শুনে মেজাজটা গরম হয়ে গেছে। রাগী সরে বললাম, শালা বাবু, তুমি কি আমার বউয়ের পক্ষে নিয়ে এখনই কথা বলছো? তা নিয়ে যা বলে শুনতেছ? সমস্যা নেই, আমি এখনই তোমারটাকে কল দেব, তখন টের পাইবা বাঘের লেজ নিয়ে টানাটানি করলে কি হয়। দেখ মেঘ, এইটা ঠিক না। আমি কি করব বল? ভাবি বলছে তাই আমি এমনটা করছি, কিছুই করার ছিল না। ঠিক আছে, এদিকে আয়। রাহি হাসিমুখে আমার সামনে আসলো আর সাথে সাথে বালতির মধ্যে চুবানো দিলাম। ঠিক তখনই মামা বাহির থেকে দৌড়ে এসে বলল, মেঘ, শাওনকে কে জানি মেরে বাড়িতে রেখে গেছে। আমার কথা শুনে ততম থেকে বিস্মিত হয়ে মামাকে বললাম, চলেন তো
মামা আমার দিকে তাকিয়ে বলল, এই অবস্থায় যাইবা? কোনো সমস্যা নেই, আপনি চলেন। শরীরের টি শার্টের ওপর গামছা পরনে লুঙ্গি নিয়ে চললাম শাওনের বাসায়। পিছন পিছন রাহি ছুটে এসেছে। 5 থেকে 10 মিনিট পর শাওনের বাসায় এসে পৌঁছালাম। শাওনের লাশ দেখে বুকটা কেঁপে উঠল। শাওনের শরীর থেকে হাতগুলো আলাদা করে রাখা, পাগুলো আলাদা করে রাখা, বুক ছিঁড়ে লেখা ফিনিশড। তাদেরকে রীতিমতো মাথা ঘুরিয়ে গেল। এই লাস্ট একটা প্রমাণ ছিল, এইটাও শেষ হয়ে গেল। আর শাওনকে নৃশংসভাবে হত্যা করেছে। একটু আড়াল করে দেখলাম শাওনের শরীরে একটা অংশে 456321 লেখা। তা দেখে আরও অবাক হয়ে গেলাম। তাহলে শাওনও কি জানতো এই পিনকোডে কী আছে? এই পিনকোডের মধ্যে কী লুকিয়ে আছে? যারা এইটা জানে তাকে এইভাবে মেরে যাচ্ছে। তাহলে কে করছে এই খুনগুলা? হঠাৎ শাওনের ডান হাতের দিকে নজর পড়ল। আঙ্গুলের কিছুটা ওপরের অংশে একটা বাটারফ্লাই ঠেটু। তা দেখে সন্দেহটা আরও বেড়ে গেল। তার মানে শাওন সব জানতো। এমন সময় রাহিকে জিজ্ঞেস করলাম, রাহি, গতকাল রাত্রে তুই শাহিদের ডান হাতে কিছু দেখেছিস? আমার সঠিক মনে পড়ছে না, তবে একটা কাজ করলে হয় না? শাহিদের বাসায় গিয়ে জিজ্ঞেস করলে হয় না যে তার হাতে কোনো ট্যাটু আছে কিনা? সেটা করা যায় যদি বাড়ির মানুষ এই শোকাহত সময় এইসব ধরনের প্রশ্ন পছন্দ না করে। সেইটা দেখা যাবে, চল আগে শাহিদের বাসায় যাওয়া যাক। মামাকে নিয়ে আমরা দুজন চললাম শাহিদের বাসায়। শাহিদের বাসায় গিয়ে দেখি বাড়িতে তালা দেওয়া, কেউ নেই। চুপচাপ করে বাড়ি থেকে চলে আসবো এমন সময় পিছন থেকে কে জানি মামার নাম ধরে বলল, শহীদ ভাই এখানে? ভাই, আসছিলাম শাহিদের ব্যাপারে কিছু জানার জন্য। বাড়িতে কেউ নেই তাই ফিরে যাচ্ছে। ও, আমি আসছিলাম তাদের কাছেই, কিন্তু গিয়ে দেখি বাসায় কেউ নেই। গতকাল ছেলেটার শেষ গোসল করাতে গিয়ে জীবনের এই প্রথম ভয় পেলাম। আজ নাকি আবার দক্ষিণ পাড়ায় শাওনকেও ওরা মেরে ফেলেছে। কি হচ্ছে গ্রামে আল্লাহ জানে। লোকটার কথা শুনে থমকে গেলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, একটু আগে আপনি বলছেন যে শাহিদের শেষ গোসল আপনার নিজের হাতে করিয়েছিলেন? হ্যাঁ। তাহলে সম্ভবত আপনার মনে আছে শাহিদের ডান হাতে কোনো ট্যাটু ছিল কি না? মনে পড়ছে না তেমন, তবে একটা কি জানি ছিল, দেখেছি, পাখির মতো। প্রজাপতির মতো? হ্যাঁ হ্যাঁ, এমনটাই ছিল। তাহলে সন্দেহটা সত্যি ঠিক ছিল। এই দুইটা খুন করেছে খুনি নিজে একা, আর যে খুন করেছে সে এই পিনকোডের মালিক। তার মানে তাদের তিনজনের হাতে বাটারফ্লাই ছিল। শিমুল, শাহিদ, শাওন আর একটা ওই চারজনের ছবির মধ্যে আরেকটা কে ছিল? সে আদৌ বেঁচে আছে নাকি ওই দিনের গুলিতে দুজনের মধ্যে সে ছিল? এমনও হতে পারে ওই 4 নম্বর ছেলেটার বাবা স্টিফেন। সব কিছু ঝাপসা লাগছে। ঠিক তখনই আচমকা একটা কথা বলল লোকটা, শহীদ ভাই, আমার না একজনকে সন্দেহ হয়েছে। কি বলছেন কাকে? আমি আগ্রহ সহকারে লোকটাকে আবার বললাম, একটু মনে করার চেষ্টা করেন কে ছিল? এর আগে কখনো এই এলাকায় দেখিনি। যখন উনি জোরপূর্বক আমার সাথে লাশটাকে গোসলখানায় গোসল করাচ্ছে, তখন একটু কেমন জানি দেখা যাচ্ছিল ওনাকে। আপনি কি তার বৈশিষ্ট্যটা ঠিকমতো তুলে ধরতে পারবেন? পুরো মানুষ, অত কিছু তো আর মনে নেই, তবে হ্যাঁ, ওনার হাতেও ছোট একটা প্রজাপতি ছিল। লোকটার কথা শুনে চমকে উঠলাম। বারবার গলা শুকিয়ে আসছে। তাহলে কি স্টিফেন এখানে এসেছিল? ও শিট, কি একটা ভুল করলাম। তখন আমাকে এইখানে থাকার দরকার ছিল। আর মনে হাঁটতে লাগলাম। যেটুকু তথ্য ছিল সেটাও শেষ হয়ে গেল। এখন কি করব? বাসায় গিয়ে গোসল করে রুমে গিয়ে মন মলিন করে বসে রইলাম। ঠিক তখনই টানিয়ে হুঙ্কার মেরে আমাকে ভয় দেখানোর বৃথা চেষ্টা। পাশে বসে তাকা রাহি চুপ করে ভেবে যাচ্ছে আর শীতলভাবে বসে আছে ভয়ে। তানিয়া সামনে এসে অগণিত কথা বলেই যাচ্ছে, যেটা সহ্য হচ্ছে না। হঠাৎ রেগে গিয়ে বললাম, এই তুমি কি বাচ্চা? দেখতে পারছো না এখানে দুটো মানুষ চুপচাপ? শুধু নিজের কথাই ভাবো। আশেপাশে কী হচ্ছে কিছুটা ধারণা আছে? বরাবরের মতো বাচ্চাদের আচরণ করে যাচ্ছ। কমন সেন্স বলতে মাথায় কিছু আছে? তানিয়া আমার কথা শুনে চোখের পানি গাল বেয়ে মাটিতে পড়ছে। মেয়েটা কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। পুনরায় আবার এসে দরজাটাকে একটা জোরে আঘাত করলো। বিকট শব্দ হয়ে কানে ভেসে আসলো। মেজাজ গরম করার আগে রাহি বলল, তুই শুধু শুধু মেয়েটার উপর রেগে যাচ্ছিস। মেয়েটার কি দোষ? তারা কেনই বা এই কেসের সাথে জড়াচ্ছিস? মেয়েটা শহর থেকে গ্রাম এসেছে তোর সাথে একটু সময় কাটাবে তা ভেবে, আর তুই কিনা জ্ঞান দিতে আসিস না। মাঝে মাঝে তো মনে হয় তানিয়ার বাবা স্টিফেন, আবার স্টিফেনই তানিয়ার বাবা। তাদের পুরো পরিবার পাগল। এইভাবে না ভেবে মেয়েটাকে গিয়ে সান্ত্বনা দে। বেচারির কি দোষ? তোকে হয়তো একটু বেশি ভালোবাসে, তাই তোর সাথে সময় কাটাতে চায়।
সবসময় তোর পাশে থাকতে চায়। রাহির কথাটা শুনে তানিয়ার কাছে চললাম। তানিয়ার রুমে গিয়ে দেখে শব্দবিহীনভাবে খেতে যাচ্ছে। অন্যদিকে মুখ করে বললাম, সরি বললাম তো, মাথা গরম হয়ে আছে তাই এমনটা করেছি। কাঁদো সরে তানিয়া বলল, মাথা গরম থাকলে একটু পানি ঢেলে নিলেই তো হতো। লাগবে না পানি, তোমার চোখের পানিতে আমার মাথা ঠান্ডা হয়ে গেছে। আমাকে ধমক দিতে খুব ভালো লাগে, তাই না? তুমি সবসময় এরকম বাচ্চাদের মতো আচরণ কেন করো? 100 বার করব, 1000 বার করব, ভালো লাগেনি? না লাগে না। কথাটা শেষ করতে না করতে তানিয়া আমার বুকে জড়িয়ে ধরলো। আমায় আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর বড়ের মতো কেঁদে চললো। ছোট্ট একটা বাচ্চার মতো স্বভাব। রাহি জানালার পাশ থেকে দেখে হাততালি দিল। আমি আবার ধমক দিয়ে বললাম, যা এখান থেকে যা। তানিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে আর কখনো ধমক দিবেন না বলে দিলাম, তাহলে দেখবেন কি করি। কি করবা শুনি? কি করব দেখেন কি করি। এই বলে তানিয়া আমার পেটে দুটো ঘুষি দিল। বাবারে বাবা, মেয়েটার শরীরে হেব্বি শক্তি আছে দেখছি। পরে তানিয়াকে বললাম, একটু খাওয়ায় দাও, কম করে দিও। যেভাবে মারো একদিন তোমার ঘুষি খেতে খেতে মরে যাব। তানিয়া আবার এই কথা শুনে আরেকটা ঘুষি দিয়ে দাঁত কিরমিরিয়ে বলল, যদি আর একবার এমন কথা বলো না তাহলে দেখবা। সব কিছু ঠান্ডা হওয়ার পর তানিয়া বলল দোকানে নিয়ে যেতে, সে ফুচকা খাবে। কি আর করার, দোকানে না নিয়ে গেলে আবার শুরু হবে কান্নাকাটি। তাই বাধ্য হয়ে নিয়ে গেলাম। বারান্দা থেকে রাহিকে সাথে করে চললাম। হাঁটতে হাঁটতে 10-12 মিনিট পর দোকানের সামনে এসে বসলাম। তানিয়া দোকানের সামনে এসে, মামা কেমন আছেন? আরে ভাগ্নি যে, কেমন আছো ভাগ্নি? মামা আজকে কিন্তু পেট ভরে খেয়ে যাব। মামা ঝাল করে বেশি মরিচ দিয়ে, বেশি তেঁতুল পানি দিয়ে বানান। জানি তুমি কেমনে খাইতে চাও। তানিয়া আছে ফুচকা নিয়ে, এদিকে রাহি মনমরা হয়ে আছে আর আমি ব্যর্থ হয়ে বসে আছি। যে প্রমাণগুলো ছিল তা মুহূর্তের মধ্যেই নিমিষেই শেষ হয়ে গেল। কি করব, সামনে কি হবে কিছুই জানি না। কে এই স্টিফেন? কেনই বা আমার পিছনে এভাবে লেগে আছে? সে সোজা আমার সাথে দেখা করলেই তো পারত। আমি যার কাছে যাই তাকে সে মেরে ফেলে। সে আমাকে এইভাবে দুর্বল করার চেষ্টা করছে। মোবাইল বের করে 4 জনের ছবিগুলো দেখছি। হঠাৎ চোখের মধ্যে একটা ছবি উঠানোর মতো ফ্ল্যাশ পড়ল। চোখ ফিরে তাকাতে দেখতে পাই অল্প বয়সের একটা ছেলে ছবি উঠাচ্ছে আমাদের। রাহি রেগে মেগে গিয়ে ছেলেটাকে জোরে সোরে এক থাপ্পড় বসিয়ে দিল। ছেলেটাকে থাপ্পড় দেওয়াতে আমার খুব খারাপ লাগলো। সাথে সাথে গিয়ে ছেলেটাকে মাটি থেকে তুলে আমার সাথে বসিয়ে হাতে একটা টিস্যু পেপার দিয়ে বললাম, ছোট, কাউকে না জানিয়ে ছবি ওঠানো ভালো না, এটা একটা অপরাধ, তুমি জানো? তোমার ছবি ওঠানোর শখ হলে এটা ভালো, তবে কাউকে না জানিয়ে আর ছবি উঠাবে না। রাহি জায়গা থেকে উঠে এসে বলল, তার সাহস কত, কথা বলছে না। ঠিক তখন ফুসকালাম আমার চমকে দেওয়ার মতো একটা কথা বলল, মামা ছেলেটা বোবা, কথা কইতে পারে না। কি? জি মামা, ছেলেটা ছোট থাকতে এমন হয়েছে। ছেলেটা এতিমখানায় বড় হয়েছে, পরে কে জানি টেহা দিয়া এটা কিনে দিছে। ও মামা, তার এটা অভ্যাস। নতুন কেউ আমগো এলাকায় আইলে সারে তার ছবি যেইব হোক পালাইয়া উঠাইব। সত্যি? হ্যাঁ মামা, নাইলে দেখেন তার ক্যামেরার সব ছবি আছে। ছেলেটা আমার মোবাইলের স্ক্রিনে তাকিয়ে কি জানি বলার চেষ্টা করতেছে। শুধু এইটুকু বুঝলাম যে ছেলেটা আমার মোবাইলে যে ছবিগুলো আছে তাদেরকে কিছু বলার চেষ্টা করতেছে। তখন মামাকে ডাকলাম, মামা দেখান তো ছেলেটা কি বলছে। মামা, ছেলেটা আপনার মোবাইলের যে ছবিগুলো আছে তাদের সবাইকে চিনে। সবাইকে চেনে? আর কি বলছে? আর কইতাছে যে তার কাছেও এই ছেলেগুলোর ছবি আছে। মামার কথা শুনে বিস্মিত হয়ে জলদি করে ক্যামেরাটা হাতে নিয়ে ছবিগুলো দেখা শুরু করলাম। একের পর এক ছবি দেখছি। হঠাৎ নজর পড়ল একটা ছবি, গাড়ির ভিতরে কে জানি বসে আছে, দেখতে খুব পরিচিত লাগছিল। আরে এই তো সে 4 নম্বর ছেলেটা, কার সাথে জানি কথা বলছে। জুম করে দেখি খুব কাছের একজন মানুষের সাথে কথা বলছে, যে আমার খুব পরিচিত একজন মানুষ। পরে মামাকে জিজ্ঞেস করলাম যে ছেলেটাকে জিজ্ঞেস করেন ওই ছেলেটার সাথে যে একটা লোক বসেছিল তা কে ছিল। মামা আকারে ইঙ্গিতে ছেলেটাকে বলল। তারপর বোবা ছেলেটা আকারে ইঙ্গিতে বলল যে ছেলেটার সাথে যে কথা বলছে সেইটা তার বাবা। তার শুনে থমকে গেলাম, রীতিমতো ব্যাপারচাকায় খেয়ে গেলাম। বসা থেকে সোজা দাঁড়িয়ে আকাশের দিক দিয়ে তাকিয়ে মনে হচ্ছে পুরো পৃথিবীটা ঘুরছে। আমার আশেপাশে থাকা মানুষটা যে খুনি হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। তাহলে কি সে আমার থেকে প্রতিশোধ নিতে চেয়েছে? তার মানে আমি ওই দিন রাতে যে গুলি করেছিলাম ছেলেটাকে
তাহলে আমার গুলিতে শিমুল মারা যাওয়াতে হয়তো প্রতিশোধ নিচ্ছে আর আমার আশেপাশে মানুষদেরকে খুন করছে। তার মানে 4 নম্বর ছেলেটার নাম শিমুল, তানিয়ার ভাইয়ের নামও শিমুল, ছেলেটার নামও শিমুল। এখানে ঝামেলাটা হয়ে গেছে। হঠাৎ তানিয়া এসে বলল, কি হয়েছে? কুনিকে তা পেয়ে গেছি, জলদি করো, ঢাকা যেতে হবে আমাকে। খাওয়া দাওয়া শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর মনের ভিতরে একটা আনন্দ কাজ করতে লাগলো। আজকে সে আমার হাত থেকে বাঁচতে পারবে না, খুব নৃশংসভাবে মারবো। একটা বাইকে আমরা 3 জন বসলাম। তানিয়া সবার পিছনে বসে আছে। গ্রাম থেকে ঢাকা আসতে সম্ভবত 6 ঘন্টা তো লাগবে। রাস্তায় অগণিত কথা বলতে বলতে ঢাকায় চলে আসলাম। তানিয়াকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চললাম আমি আর রাহি গোপনীয় জায়গায়। এর আগে তানিয়ার বাবা আমাকে কল দিল। মেঘ, কোথায় তুমি? আঙ্কেল, একটা জরুরি কাজে যাচ্ছি। আমার কথাটা আগে শোনো। তানিয়া বাড়িতে এসে পাগলামো শুরু করেছে। কি হয়েছে? বাবা, তুমি জানো ওর যখন যেটা মনে হয় তখনই ওইটা করবে। কি নিয়ে পাগলামি করছে? তানিয়া বলতেছে কালকের মধ্যে সে তোমাকে বিয়ে করবে। আঙ্কেলের থেকে এই কথা শোনার পর তানিয়াকে তখন অসহ্য মনে হলো। একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, শুরু করে দিয়েছে বাচ্চাদের মতো। পরে ডেকে আমাকে আঙ্কেলকে বললাম, ওরে বলেন, আমি পরে কথা বলবো। ঠিক আছে বাবা। কিসের জন্য এইসব ঝামেলা মাথা নিতে হয়? এর চাইতে ভালো বিয়ে না করা। বিয়ের আগেই অবস্থা, আল্লাহ জানে এরপর জানি কি হয়। সোজা আমি রাহির গোপনীয় জায়গায় চলে গেলাম। রাহিকে সাথে নিয়ে যাওয়ার কারণ আছে, একটু পর বুঝতে পারবেন। রুমে ঢুকে দেখি স্যার বসে আছে। খুব উত্তেজিত স্বরে বললাম, স্যার কেমন আছেন? আরে মেঘ, কখন আসলা? এটা কে? এখনই আসলাম ভালো একটা খবর নিয়ে। আর এ হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু, একটু পাগল ধরনের, কাটাকাটি খুব পছন্দ করে। আমার মুখ থেকে রাহি এই শব্দটা শুনে ভয় পেয়ে যায়। কি হচ্ছে না হচ্ছে রাহি কিছু বুঝতে পারছে না। রাহি চুপচাপ আমার কথার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। স্যার আমার দিক দিয়ে তাকিয়ে বলল, কি বললা? আমি কিছুই বুঝি নাই। ভয়ানক একটা হাসি দিয়ে বললাম, স্যার পিনকোডের মালিক পেয়েছি, তবে পিনকোডের ভিতরে কি আছে আমি একটু পর জানতে পারবো। তাহলে তো ভালো, আমি জানতাম তুমি পারবে। কিন্তু স্যার আপনি কখনো এটা জানতেন না যে আমার ভিতরে একটা শয়তান লুকিয়ে আছে? মানেটা খুব সিম্পল। সেই দিন যে প্রফেসর ডকুলারের কাছে আমাকে পাঠিয়েছিলেন একটা এক্সপেরিমেন্টের জন্য, ওটাতে প্রফেসর ডকুলার সফল হন, অধিক শক্তিশালী গড়ে তোলেন আমায়। আর রইল আপনার কথা, কথা আছে না, সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। সেই খেলাটা তো দারুণভাবে দেখেছেন। সত্যি আপনাকে নোবেল দেওয়ার দরকার। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। একটু অপেক্ষা করেন, সব কিছু বুঝিয়ে বলছি। রাহিকে ডেকে বললাম, এখন তোর খেলা দেখা। ডিভাইস অন করে সব ক্যামেরা বন্ধ করে দে। আমরা যে এখানে এসেছি সেটা কেউ জানে না। সব মিলিয়ে কোনো প্রমাণ চাই না আমি। ঠিক তখনই স্যার ভয়ে ভয়ে বলল, মেঘ, তুমি কোথাও ভুল করছো। স্যার ভুলটা সেদিন আপনি করেছেন, যেদিন খেলাটা আমার সাথে শুরু করেছেন। স্যার বেজা বিড়ালের মতো হয়ে গেল। ভয়ে কাতর হয়ে করুণার স্বরে বলল, তোর কি মনে হয় সব কিছু জেনে গেছিস? আমি আর রাহি থমকে গেলাম হাসি শুনে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন স্যার বলল, এই খেলা শুরু করেছি ঠিকই, কিন্তু এর শেষ হবে না তোরে যতক্ষণ না তিলে তিলে মারছি। সত্যি কথা বলছি, তখন পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না যে সেটা তুই কিনা। এখন নিজের মুখে বলে দিয়ে খুবই ভালো করেছিস। এই খেলাটা শুধু তোর জন্য। ওই দিন তুই আমার প্রাণের চেয়ে প্রিয় মানুষটাকে মেরে ফেললি। আমি বাবা হয়ে কিচ্ছু করতে পারলাম না, বরঞ্চ তোর সবার সামনে বাহবা দিতে হলো। সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর কাছ থেকে এক এক করে কাছের মানুষগুলো নিয়ে যাব, আর তোর হাত দিয়ে সেটা করব। তখন তুই বুঝতে পারবি নিজের হাতে কাছের মানুষ মারা গেলে কি কষ্ট। যখন তুই আমার ছেলেকে মেরেছিস তখন থেকে শুধু একটা কথাই ভেবেছি, তোর সাথে তানিয়ার পরিবার সম্পর্ক করে তোর হাতে তার পুরো পরিবার শেষ করে দিব। কিন্তু সেটা হওয়ার আগেই তুই জেনে গেলি। তোর দুশ্মন আমি, তাহলে তুই তানিয়ার পরিবারকে টানলি কেন? কারণটা তুই ভালো করেই জানিস। তানিয়ার ভাইয়ের নাম শিমুল ছিল, আমার ছেলের নামও শিমুল ছিল। সে সব সময় তানিয়ার ভাইয়ের সাথে চলাফেরা করত এবং মেয়েদেরকে উঠিয়ে নিয়ে তানিয়াদের বাসার গোপন জায়গায় তাদেরকে মেরে ফেলতো। তুই তো জানিস ভালো করে শাহিদ আর শাওনকে কিভাবে মেরেছি। এখন তোর পালা। ঠিক আছে, আমাকে তুই মেরে ফেল, তবে একটা কথা জানার ছিল, তুই জানতি কি করে যে তানিয়ার সাথে আমার সম্পর্ক ঠিক হবে? তানিয়ার সাথে তোর সম্পর্ক ঠিক হয়নি, বরঞ্চ ঠিক করা হয়েছে। মানেটা হচ্ছে এইসব এমনি এমনি হয়নি। আমি তোদের দুই পরিবার সম্পর্ক ঘটিয়েছি। জানি অতি সহজে তোর দ্বারা তানিয়াদের পরিবারের সবাইকে মারতে পারবো।
তখন তুই কষ্ট পেতে পেতে একদিন মরে যেতি, আর আমার প্রতিশোধটা সহজে নেওয়া হয়ে যেত। তুই কিভাবে জানলি যে আমি স্টিফেন? এত কিছুর পরেও জেনে গেলি, সেটার জন্য তোর ধন্যবাদ দেওয়া উচিত। আরে রাখ তোর ধন্যবাদ, একটু পর মাথায় বুলেট ঢুকিয়ে চোখ দুটো নিয়ে বাজারে মার্বেল হিসেবে বিক্রি করে দেবো। শয়তানের বাচ্চা, তুই অকারণে এতগুলো মানুষকে খুন করেছিস। অকারণে খুন করেছি? তোর কাছে অকারণ মনে হলো? আমার ছেলেকে খারাপ করেছে কে জানিস? তানিয়ার ভাই শিমুল তারে প্রতিনিয়ত নিয়ে নেশা করি এমনটা করেছে। আজ আমার ছেলে বেঁচে থাকতো, আমার বুকেই থাকতো, কিন্তু সব কিছু শেষ হয়ে গেছে ওই পরিবারের ছেলের জন্য। তারা তাদের ছেলেকে মানুষ করতে পারেনি, তাই হয়তো আমার ছেলেও তার দেখা দেখি এমন হয়েছে। কি বললি? মানুষ করতে পারেনি? আরে তারা মানুষ করতে পারেনি সেটা তাদের ব্যাপার, কিন্তু তুই তো তোর ছেলেকে মানুষ করবি। কি করে করবি? আগে নিজে তো মানুষ হয়ে দেখ। লেকচার কম দে। আমার ছেলে মেয়েদের প্রতি আসক্ত ছিল, তাই তানিয়াদের বাড়িতেই কেউ না থাকলে তারা দুজনে মিলে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে নির্যাতন করে মেরে ফেলতো। কিন্তু একদিন তানিয়ার ভাই আর সহ্য করতে না পেরে পুলিশের কাছে বলে দিবে, সেই ভয়ে আমি আমার আত্মসম্মানের জন্য তোকে পাঠাইছিলাম যে তারে গুলি করার জন্য, আর তুই একসাথে দুজনকে মেরে ফেললি। আর সেই দুজনের মধ্যে যে আমার ছেলেও ছিল রে। সেদিনই প্রথমবারের মতো বুঝতে পারলাম, আপনজন যখন নিজের কারণে মারা যায় তখন কষ্টটা কত তীব্র হয়। আর সেই কষ্টটা আমি তোরে দিতে চেয়েছি, তোর হাতে তানিয়ার পরিবারকে শেষ করে দিতে চেয়েছি, কিন্তু পারলাম না। আমি থাকতে তানিয়ার পরিবার কখনো কিছু হবে না। তুই পরের জন্য গর্ত করেছিস, কপাল খারাপ, তোর নিজের গর্তে নিজে পড়লি। রাহি টাসকি খেয়ে দাঁড়িয়েছে। এমন সময় রাহি স্টিফেনের কাছে গিয়ে দিল জোরে সোরে এক থাপ্পড়। স্টিফেন চোখগুলো বড় বড় করে রাহির দিকে তাকিয়েছে। আমি এবার আরও একটু টুইস্ট দিয়ে বললাম, স্টিফেন তোর খেলা শেষ, এখন আমার শুরু। তোর সব কথা রাহির হাতের ডিভাইসে রেকর্ড হয়ে গেছে। তুই শেষ। এখন বল, তুই আমার হাতে গুলি খেয়ে মরবি নাকি নিজের হাতে নিজেকে গুলি করবি? স্টিফেন চোখগুলো বড়সড় করে আমার দিকে তাকিয়েছে। স্টিফেন একটা কথা বলল, আমার বিড়াল আমাকে বলিস মেও? খুব খারাপ হবে মেঘ, খুব। তুই আমার ভালো করতে পারবি না। এখন যদি আমি তোরে গুলি করা শুরু করি, দেহের মধ্যে যতগুলো ছিদ্র আছে সবগুলো ভরাট করে দেব। তোর গেমটা ছিল পিনকোড নিয়ে, অথচ পুরোটাই মন গড়া কাহিনী বানিয়েছিস, মন গড়া পিনকোড দিয়েছিস, দারুণ মাস্টার প্ল্যান করেছিস। স্টিফেন জোরে সোরে একটা হাসি দিয়ে বলল, এই পিনকোড তোর পিছু ছাড়বে না বলে দিলাম। আবার দেখা হবে দোস্ত। বলে স্টিফেন নিজের মাথায় নিজে গুলি করলো, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। কয়েক সেকেন্ড পর স্টিফেনের গল্প শেষ হয়ে গেল। এটা তো শুধু ট্রেইলার ছিল, ক্লাইম্যাক্স তো এখন হবে। রাহি আর আমি সব কিছু আগের মতো করে দিয়ে স্টিফেনকে ওই জায়গায় রেখে চলে আসলাম। নতুন যাত্রাপথে দুজনে চলতে লাগলাম। মনে হচ্ছে বিজয়ের গান চারদিক দিয়ে কানে বেশি আসছে। আমি আর রাহি বাড়িতে এসে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম। আমরা এখন বোতলের ভিতরে একটা চিরকুট লিখে সেই চিরচেনা জায়গায় গিয়ে বাসিয়ে দেব। রাহি আমার শর্ট প্যান্ট পরাকালীন থেকে বন্ধু। আমরা কখনো যদি কোনো খেলাধুলায় বিজয়ী হতাম, একটা জায়গায় গিয়ে সবসময় বোতলের চিরকুট রেখে বাসিয়ে দিতাম। এ নিয়ে আমরা দুজনে 49টা বোতল ভাসিয়েছে, আর একটা হলে আমাদের দুজনের 50 হয়ে যাবে। খেলা থেকে শুরু করে প্রত্যেকটা কেসে দুজন মিলে সমাধান করি। রাহি এর সাথে জড়িত না, তবে তার ট্যালেন্ট কাজে লাগিয়ে আমি সফল। অনেক ঝগড়াঝাটি করে দুজন বড় হয়েছি। রাহি থেকে ডিভাইসটা নিয়ে স্টিফেনের পুরো ভিডিও ল্যাপটপে রেখে দিই। তৈরি হয়ে নিচে যাব, এমন সময় রাহির মোবাইলে কল আসে। রাহি কল দেখে চুপসে গেল। আমি রাহিকে জিজ্ঞেস করলাম, কিরে কল উঠাস না কেন? আরে এখন কল উঠাইলে মোটি বলবে অরিনিয়া রেস্টুরেন্টে যেতে, সারাদিন খাওয়া ছাড়া কিছুই বোঝে না। টাকার সমস্যা হলে আমার কাছ থেকে নিয়ে যা। আরে না, টাকা আছে, ওর কল ধরলে বকবকানো শেষ হবে না, তাই ভাবছি পরে কল দিয়ে সবকিছু শুনবো। ঠিক তখনই আমার মোবাইলে তানিয়ার কল আসলো। এতক্ষণ আপনার ফোন ধরার সময় হয়েছে? ব্যস্ত ছিলাম। আমি সোজা সাপটা একটা কথা বলবো, জবাব দিবেন? বলো। আমাকে কালকে বিয়ে করতে হবে, তা না হলে আমি বিয়ে করব না, বলে দিলাম। এইটা তো ভালো কথা, কালকে কেন আজকে করে ফেলি? না, আমি কালকে করব। আপনি পাঞ্জাবি পরে আসবেন, সাথে মুখ রুমাল দিয়ে, লজ্জায় মুখ ঢাকবেন। আমি ওসব দেখার অপেক্ষায় আছি। ও কত শখ। আচ্ছা আচ্ছা রাখি, আমি হাতে মেহেদি দিব। এই বলে কলটা কেড়ে দিল। এদিক দিয়ে বাবা মা আমাকে না জানিয়ে সব কিছু করে ফেলেছে। কালকে আমার বিয়ে, এখন পর্যন্ত কিছু জানতাম না, এইমাত্র তানিয়া থেকে শুনলাম। আমি আর রাহি আবার উপরে গিয়ে বললাম, মা কাল নাকি আমার বিয়ে। হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে, সব গুছাইতে হবে। কি বলছো? হুটহাট বলে দিলা, আমি জানলামই না। আমারও তো কিছু কেনার দরকার ছিল। সব কিনা হয়ে গেছে, ওই জায়গায় তোর আর তোর ভাদাইমা বন্ধুর কাপড় চোপড় আছে।
এই কথা রাহির কানে পৌঁছাতে না পৌঁছাতে দৌড়ে গেল। পরে গিয়ে তারে বললাম, লজ্জা শরম কিছুটা টাকার দরকার, এদিক দিয়ে কোনো প্রস্তুতি নাই, আর তুই দৌড়ে আসলি পোশাকের জন্য। একবার আমার কথাটা ভাব। এসব ভাবার সময় নেই, যা হবে ভালো হবে। আমি মনে করি তোরে শুধু তানিয়া ঠিক করতে পারবে। এইভাবে একটা দিন পার হয়ে গেল। আজকে আমার গলার সাথে তানিয়াকে ঝুলিয়ে দেবে। এই মেয়ে যে পাগল, কখন কি করে সে নিজেই জানে না। বর্ষে যে আমি বাড়ি থেকে রওনা দিলাম 10 মিনিটের পথ, ঠিক তখন সন্ধ্যা 7টা বাজে। তানিয়াদের বাড়ির নিচে এসে উপস্থিত আমরা। অনেক ঝামেলা শেষ করে বিয়ের আসরে গিয়ে বসলাম। কাজী সাহেব এসে আমাকে বলল, বাবা, তুমি এই বিয়েতে রাজি আছো? তখন খুব ভয় পাচ্ছিলাম। সাহস পাওয়ার জন্য রাহিকে ডাক দিলাম, কিন্তু আশেপাশে রাহিকে আর দেখলাম না। তাই উপায় না পেয়ে বলে দিলাম কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে বিয়ের কাজ সমাপ্ত করলো। তার কয়েক মিনিট পর রাহিকে দেখছি না। বলদটা গেল কোথায়? 5 মিনিট পর কল আসলো আমার মোবাইলে, অপরিচিত এক নাম্বার থেকে। কলটা ধরে কে বলছেন? খুব ভয়ানক কণ্ঠে বলে উঠল, হাই মিস্টার মেঘ, কংগ্রাচুলেশন, বিয়ের কাজটা ভালোভাবে কেটে গেল। কে? আমি তোমার খুব কাছের মানুষ, কিন্তু অনেক দূরে আমার বসবাস। আমি সেই পিনকোড যাকে তুই খুঁজতেছিস। তোমার পকেটে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটায় সেটাই আমার চাই। মানে এক কথায় স্টিফেন স্যারকে যে মেরেছে তার আগে যে জবানবন্দি নিয়েছে সেইটা। ভয় দেখাচ্ছিস? সাহস থাকলে সামনে এসে নিয়ে যা। একদম চালাকি করিস না মেঘ, খুব খারাপ হবে। তোর বন্ধুকে যদি জীবিত দেখতে চাস তাহলে ডিভাইসটা গেটের সামনে কালো গাড়ির ভেতর রেখে দে। অপরিচিত কণ্ঠে যখন বলল রাহিকে তুলে নিয়ে গেছে, তখন ভয় পেয়ে সাথে সাথে ডিভাইসটা গাড়ির ভিতরে রাখলাম। তারপর মোবাইলের অপাশ থেকে বলল, তোর প্রাণপ্রিয় বন্ধুকে নিয়ে যা, ছাদের মধ্যে রাখা আছে, খুব সাবধানী। আমি তাড়াহুড়ো করে ছাদে যাই। কোথাও রাহিকে দেখলাম না। হঠাৎ দেখতে পাই একটা ব্যাগ থেকে রক্ত বের হচ্ছে। সাথে সাথে ওই ব্যাগের চেন খুলে দেখি রাহির শরীর থেকে মাথাটা আলাদা করা। জোরে একটা চিৎকার দিলাম, ব্যাঘ্রুদ্ধ হয়ে গেলাম। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, সব কিছু কেমন জানি কালো হয়ে আসছে। আমার পাশে রাহির দেহটা পড়ে আছে। রাহি কথা বলছে না, সহ্য করতে পারছি না। বন্ধু, আমার জন্য আজ তোর এই অবস্থা হলো। রাহি বলেছিল যেদিন তুই থাকবে না তখন। আজকে আমার অনুপস্থিতিতে রাহি আমাকে ছেড়ে চলে গেল। হঠাৎ গাড়ির হর্ন কানে ভেসে আসলো। ছাদের কিনারা গিয়ে দেখি কালো গাড়িটা অনেক গতিতে পালাচ্ছে। আমার এখানে কিছুই করার ছিল না। রাহির কাছে ছুটে এসে কান্নাচারা বুকে জড়িয়ে ধরলাম, ছিন্ন ভিন্ন হওয়া দেওয়াটাকে। রাহির দেহটা দুঃখিত হয়ে পড়ে আছে। মলিনভাবে তার চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে। আজ আমার জন্য রাহি আমাকে ছেড়ে পৌর পাড়ে পাড়ি জমাবে, কখনো কল্পনায় ভাবিনি। নিস্তব্ধ হয়ে আছে পুরো বিয়ে বাড়ি। যেখানে হাসির আনন্দ বাসছিল পুরো বাড়ি, সেখানে মুহূর্তের মধ্যেই কান্নায় বসে পড়ল। হঠাৎ সেই পিনকোডের কথা মনে পড়ল। তৎক্ষণিকের মধ্যে বের হয়ে আসবো, পিছন থেকে কে যেন আমার নাম নিয়ে ডাক দিল। পিছনে তাকাতে দেখি তানিয়া। কোথায় যাচ্ছেন আপনি? আমার এই রহস্য যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। তুমি এইখানে থাকবে যতক্ষণ না আমি আসি। আমি আপনার সাথে যেতে চাই। তোমার মাথা কি সমস্যা আছে? তুমি একটু ভেবে দেখেছো কি হচ্ছে এইসব? একের পর এক খুনি ধীরে ধীরে আমার পাশের মানুষগুলা আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, যেখান থেকে চাইলেও আর ফিরতে পারবে না। আমি আপনার সাথে বাঁচতে চাই, যেমন ঠিক বিপদও পাশে থাকতে চাই। তোমার যা ভালো মনে হয় তাই করো, কিন্তু আমাকে বিরক্ত করলে খুব খারাপ হবে। কথা না বাড়িয়ে চলেন। আমরা দুজন চললাম রহস্য খোঁজার জন্য। ছাদের উপর থেকে রাহির দুখণ্ডিত দেহটা নিচে নিয়ে আসে। আমি চললাম গতকালের সেই জায়গায় যেখানে হয়তো অনেক কিছু লুকিয়ে আছে। ওখানে গেলে পেতে পারি পিনকোডের রহস্য। 30 মিনিটের ভিতরে পৌঁছে গেলাম গোপনীয় জায়গায়। তানিয়াকে বলে দিলাম এক জায়গায় দাঁড়িয়ে থাকতে। আমি খুঁজছিলাম গতকাল স্টিভেনের লাশ যেখানে পড়েছিল আশেপাশে কিছু ছিল কি না। তানিয়া দেখছি আশেপাশে কিছু খুঁজে যাচ্ছে। হঠাৎ নজর পড়লো একটা ছোট্ট ছিদ্র। গভীর ভাব নিয়ে সামনে পা বাড়াতে লাগলাম। হঠাৎ তানিয়া চিৎকার করে বলল, এখানে একটা নাম্বার। কিসের নাম্বার? 321456। কি? দৌড়ে এসে দেখলাম এখানে পিনকোডের নাম্বার আঁকা আছে। হাত দিয়ে ছুঁতে দেখতে পেলাম এটা মুছে যাচ্ছে। হঠাৎ এমন কিছু দেখে অবাক হয়ে গেলাম। লেখাটা যদি অনেক পুরনো হতো তাহলে অবশ্যই এটার সাথে সাথে মুছে যাওয়ার কথা না। তবে কি এখানে কেউ এসেছিল? এখানে তো আমাদের টিম ছাড়া আর কেউ জানে না, শুধু একজনই জানতো, আর সে হচ্ছে রাহি। রাহির দেহ নিতুর হয়ে পড়ে আছে দুখণ্ডিত হয়ে। তাহলে কে বা এই কাজটা করতে পারে? আশেপাশে কিছু খোঁজার চেষ্টা। হঠাৎ দেখতে পেলাম একটা নতুন কলম দিয়ে মনে হচ্ছে সদ্য লিখেছে। আমার নজর পড়ার পর তানিয়া দেখলাম কলমটা হাতে নিয়ে নিল। তানিয়াকে ধমক সরে বললাম, কী করলে এটা?
কি করেছে? কলমটা সুন্দর ছিল, তাই হাতে নিয়েছি। এই, তোমার কি মাথায় সমস্যা আছে? এভাবে কেন বলছেন? তারপর কি আছে কখনো? মাথায় গেলু আছে? এদিক দিয়ে আমার প্রাণের বন্ধুটাকে মেরে চলে গেল, আর তুমি এসব কি করছো? কলমটা দিয়ে যে লিখেছে অবশ্য ফিঙ্গারপ্রিন্ট ছিল। আমার জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে। কি বললেন? ঠিকই বলেছি। কেন যে তোমাকে এখানে নিয়ে আসলাম, তোমার সাথে থাকতে থাকতে আমিও একদিন পাগল হয়ে যাব। আপনি এটা বলতে পারলেন আমাকে? তানিয়া কাঁদে কাঁদে সরে বলে যাচ্ছে। তা থেকে আমার মেজাজ প্রতিনিয়ত খারাপ হচ্ছে। তারপর রাগে বললাম, এখান থেকে সোজা বের হয়ে যাও। আর এই নেকামো আমার সামনে করলে সত্যি আমি থাপ্পড় দিতে একবারও ভাববো না। যাও বলতেছি এখান থেকে। আমার উচ্চস্বরে কথা শুনে তানিয়া হাউমাউ করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে সোজা বের হয়ে গেল। হঠাৎ চোখে পড়লো ছিদ্র, পাশে কি জানি লেখা। সামনে গিয়ে দেখার পর কিছু বুঝতে পারলাম না। এতটা ছোটো লেখা আর এর আগে আমি কখনো দেখিনি। ছিদ্রের পাশে অনেক ধুলাবালি থাকার কারণে যে হাতটা বাড়ালাম পরিষ্কার করার জন্য, হঠাৎ একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম। শব্দটাকে গুরুত্ব না দিয়ে আবার পরিষ্কার করতে হাতটা ছিদ্রকে ছুঁতে না ছুঁতে একটা বিকট শব্দ হলো। ছিদ্র সামনে থেকে দূরে চলে আসলাম। হঠাৎ আকস্মিকভাবে কি দেখলাম আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি এতদিন যাবৎ জানতামই না যে এর নিচেও রুম আছে। তাদেরকে অবাক হয়ে গেলাম। অবাক দৃষ্টিতে সামনে গিয়ে নিচে তাকালাম। অনেক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হাতের মোবাইলটা মধ্যে যতটুকু আলো ছিল সেই আলোটুকু নিয়ে নিচে নামতে যাব, ঠিক তখনই আমার পায়ের শব্দ হতে না হতেই একটা লাইট আচমকা জ্বলে উঠল। তাদেরকে একটু বিচলিত হলাম। হাতের মোবাইলের আলো বন্ধ করে পা দিয়ে নিচে নামছি। এমন সিঁড়ি উপর থেকে নিচে যাওয়ার জন্য হয়েছে। এক পা দু পা করে নিচে নিচে নেমে যাচ্ছি। হঠাৎ সিঁড়ির অন্তিম হয়েছে। আবার পা নিচে রাখতে আচমকা অবাক করার মতো আলো জ্বলে উঠল। কি অদ্ভুত ব্যাপার, যেখানে অন্ধকার সেখানে পা রাখতে না রাখতে আচমকা আলো দিচ্ছে। সামনের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। সামনে যেতে না যেতে দেখতে পেলাম অনেক আলো, যা চোখে সরাসরি দেখা যাচ্ছে না। তাই চোখ বন্ধ করে সামনের দিকে চলতে লাগলাম। সামনে যেতে না যেতে অন্ধকার হয়ে গেল সব কিছু। সামনে কি আছে না আছে কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারের সামনে হাত বাড়াতে উচ্চ শব্দে বলে উঠল, স্বাগতম। অদ্ভুত এই শব্দ শুনে কিছুটা বিব্রতকর বোধ করলাম। রাহিকে ছাড়া এই প্রথম এত সাহস পাচ্ছি। কারণটা হয়তো রাহি। যেভাবে হোক আমি তার হত্যাকারীকে ছাড়ব না। যে রাহিকে মেরেছে তার এতগুলো চিত্র করবো যে মৃত্যুর আগে নিজের দিকে তাকিয়ে বয়ে মরে যাবে। তারপরও সাহস করে সামনে পা বাড়াতেই চারদিক থেকে আলো জ্বলে উঠল আমার চেহারা। 100-এর উপরে ডেস্কটপে আমার ছবি বেশি ওঠে, কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সিসি ক্যামেরা আবদ্ধ। সব কিছু দেখা যাচ্ছে। পুরো রুমটা গ্লাস দিয়ে আবদ্ধ। হঠাৎ ডেস্কটপে আমার চেহারা পরিবর্তনে ভয়ানক মাস্ক পরে একজন হাজির। আমাকে দেখে জোরে সুরে একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মেঘ, এই প্রথম কেউ আমার জায়গায় আসতে পারলো। এই গোপনীয় জায়গা মাত্র 3 জনই জানে। তুই তুই আমার সবচেয়ে কাছের বন্ধুকে নির্মমভাবে মেরেছিস। রাহির কসম খেয়ে বললাম, তোরে আমি এমনভাবে মারবো তোর শরীর তুই নিজে দেখে ভয় পাবি। কোথায় তুই একবার বল। 2024 সালের সেরা যুগ ছিল। খুব দয়া হচ্ছে তোর জন্য। তোর সামনে তোর বন্ধুকে মেরে ফেললাম, আর অথচ তুই কিছুই করতে পারলি না। ছিছি, তুই নাকি একজন সাহসী কমান্ডো। খুঁজে বার করতে পারলে আমার একটা চুল ছিঁড়ে দেখাস। সামনে থাকলে বুঝতি কি করতে পারি আমি। তুই যেখানে লুকিয়ে থাকিস না কেন, এখানে যেহেতু এসেই পড়েছিস তাহলে অবশ্যই তোর খুঁজে বের করব। তুই আমার পারবি। আমি তোর বিয়ের সময় তোর পাশে বসা ছিলাম। কই, তখন তো কিছুই করতে পারলি না। তোর এই হুমকি শুনে কি ভয় পাবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। এইভাবে কনফিউজ করিস না আমায়। সত্যি যদি করোনা না হতো তাহলে তোর এই নোবেল জয়ী করে পুরস্কার বিতরণ করতাম। তোর ভাগ্যটা খুব খারাপ। এই ধরনের হুমকি তোর মুখে মানায় না, কিন্তু এটা সত্য। সব শেষে তোকে এমনভাবে মারবো যে তুই নিজেই দেখে মরে যাবি। কিন্তু সেটাই তো এত সহজে হতে দিব না। তোরে তিলে তিলে মারবো। খুব রাগ হচ্ছে তার কথাগুলো শুনে। হাতের সামনে একটা লোহার চেয়ার ছিল, সাথে সাথে ক্যামেরার মধ্যে ছুঁড়ে মারলাম। মুহূর্তের মধ্যে ঝাপসা হয়ে গেল সব ডেস্কটপগুলো কিছু দেখা যাচ্ছে না। তারপর রুমে কিছু ক্লু খোঁজার চেষ্টা। হঠাৎ একটা উচ্চস্বরে বলতে লাগলো, 199, 98। সামনে তাকিয়ে দেখি উপরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে সময় মতো না পৌঁছাতে পারলে। তাড়াহুড়ো করে ক্লু খোঁজার চেষ্টা করছি, কিছু খুঁজে পাচ্ছি না। আর ওই দিক দিয়ে 79, 78 বলে যাচ্ছে। এখান থেকে না বের হতে পারলে রাহির প্রতিশোধ আমি নিতে পারবো না। যেভাবেই হোক খুঁজে বের করতে হবে রাহির হত্যাকারীকে। তাই আর কিছু না ভেবে উপরে চলে আসার জন্য পা বাড়াতে যাব, ঠিক তখনই নজর পড়লো এক কোণায় একটা ফ্রেম।
ওইটা হাতে নিয়ে দ্রুত গতিতে পা বাড়ালাম। ধীরে ধীরে সব অন্ধকার হয়ে আসছে। ছোটো একটা আলো উপর থেকে আসছে, সে আলোর উদ্দেশ্যে দৌড়াতে লাগলাম আর উচ্চস্বরে বলছে 5 4 3। যেই সিঁড়িতে পা দিলাম মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে গেল, আর কিছু দেখতে পারলাম না। হয়তো হেরে গেছি। পকেটে হাত দিয়ে দেখতে পেলাম মোবাইল নেই। ওই অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, সব কিছু শেষ হয়ে গেল। ঠিক তখনই উপর থেকে একটু একটু আলো আসছে, আর কে যেন বলছে ভয় পাবেন না, সাহস রাখুন আর পা বাড়ানোর চেষ্টা করুন সাবধানে। পরিচিত কণ্ঠ বেশি আসছে। তানিয়া উচ্চস্বরে বলে যাচ্ছে, আপনি উপরে উঠে আসেন, আমি আর পারছি না ধরে রাখতে, জলদি আসেন। তাড়াহুড়ো করে উপরে উঠতে লাগলাম। তাড়াহুড়ো করতে গিয়ে অন্ধকারে পা বাড়াতে ভুল জায়গায় পা বাড়াতে গিয়ে নিচে অন্ধকারে পড়ে গেলাম। পরে যাওয়ার শব্দ শুনে তানিয়া চিৎকার করে বলল, আপনি একদম ভয় পাবেন না, আমি চেষ্টা করছি, আপনি আবার ওঠার চেষ্টা করুন। কিন্তু উঠতে গিয়ে দেখি বাম হাত ব্যথা করছে। বাম হাতে ব্যথা সহ্য হচ্ছে না। এক হাতে বোর্ড দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি আর মুখে ফ্রেমটা নিয়ে 1 পা 2 পা করে উপরে উঠে আসলাম। উপরে উঠে জোরে শ্বাস নিচ্ছি। তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, ব্যথা পেয়েছেন? তেমন বেশি না, বাম হাতে ব্যথা পেয়েছি। কিন্তু তুমি জানলে কি করে যে আমি নিচে? আপনি যখন বলেছেন চলে যেতে, তখন বাইরে গিয়ে একটা জোরে চিৎকার দিলাম। ভাবলাম হয়তো ভয় পেয়ে আসবেন, যে কিনা কি হয়েছে তা ভেবে। কিন্তু কে শুনে আমার চিৎকারের শব্দ? তোমার নেকামো আর যাবে না। আজ যদি আমি না থাকতাম তো বুঝতেন। তোমার জায়গায় রাহি থাকলে। রাহির কথা বলে থমকে গেলাম, চোখ দিয়ে পানি চলে আসলো। রাহি সবসময় আমার পাশে থাকতো, আজ আমার পাশে হয়তো ঘুরঘুর করছে, কিন্তু আমি দেখছি না। রাহি গেছে একদম শ্বাস বন্ধ হয়ে আসছে, কেন জানি। তানিয়া আমার চোখের পানি মুছে দিয়ে, একটা কথা বলি? হুম। আমি আজ থেকে আপনার দুজন। 1 আপনার প্রিয় রাহি, 2 আপনার স্ত্রী। আজ আপনার সাথে যখন এখানে এসেছি তখন স্ত্রী হয়ে এসেছিলাম, কিন্তু তখনও জানতাম না যে কিভাবে আপনাকে এসব থেকে দূরে রাখা যায়। তাই আপনাকে বিব্রত করার জন্য এসেছিলাম। আপনি যখন লেখাটা দিয়েছিলেন এইটা আমি লিখেছি আর আপনাকে বলেছি, দেখেন এখানে নাম্বার। কি তুমি এমনটা করেছো? তুমি কিভাবে পারলে? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আপনাকে এসব থেকে দূরে রাখার চেষ্টা করেছি, কিন্তু এখন মনে হচ্ছে যা করেছি সব ভুল ছিল। কিন্তু এই পিন কোড তো শুধু আমি জানতাম আর আমার টিম, তুমি জানলে কি করে? রাহি ভাইয়ের কাছ থেকে শুনেছি, গ্রামে যাওয়ার আগে আপনি নাকি রাতে বিয়ার খেয়ে রাহির সাথে এই পিনকোডের ব্যাপারে নিয়ে আলোচনা করেছেন। তারপর আমাকে নামিয়ে দেওয়ার জন্য যখন রাহি ভাইয়াকে পাঠালেন, তখনই আমি বুঝতে পারলাম কিছু তো একটা সমস্যা হয়েছে। তাই রাহি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম। অনেক রিকোয়েস্ট করার পর বলেছে, আমি আগে থেকে জানতাম যে আপনি গ্রামে যাবেন, তাই মামিকে বলে রেখেছি যে আপনি গেলে যেন একটু দুষ্টামি করে, বাইরে দাঁড় করিয়ে রাখে। তার মানে তুমি সব জানতা? হুম। এই কারণে তোমাকে বলি এত নেকাম করো। সরি, আজ থেকে আর এমন করব না। আজ থেকে আমি আর আপনি রাহি ভাইয়ের খুনিকে খুঁজে বের করব, প্রমিস। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কথাটা রোবোটিকভাবে বলে দাঁড়ানোর চেষ্টা করলাম। হঠাৎ মনে পড়লো ফটোর ফ্রেমের কথা। নিজে তাকাতে দেখলাম ফ্রেমটা উল্টো হয়ে আছে। তখন তানিয়াকে বললাম, আজ থেকে রাহির মতো আচরণ করবা, আমাকে তুমি করে বলবা, আর আমি যা বলি তাই করবা। কাজের সময় একটু ফাজলামো করবা তো। রাহিকে যেভাবে তাপ্পড় দিতাম ঠিক একইভাবে দেব। তানিয়া আমার কথার সাথে মাথা নেড়ে সম্মতি দিয়ে যাচ্ছে। তানিয়াকে বললাম, ফ্রেমটা নিচ থেকে তুলে আমার হাতে দাও। তানিয়া কথার সাথে সাথে নিচ থেকে ফ্রেমটা আমার হাতে দিল। হাতে নিয়ে সোজা করে দেখতে চোখ যেন কপালে উঠে গেল। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। তানিয়াকে ফটো দেখানোর সাথে সাথে তানিয়া চমকে উঠল। এইটা কীভাবে সম্ভব? এই তো দেখছি তানিয়ার বাবার ফটো। আমাদের দুজনের বিশ্বাস হচ্ছে না। ফটোটা নিয়ে সাথে সাথে বাইরে বের হয়ে গাড়ি করে চললাম তানিয়ার বাড়ি। বাড়ির সবাই যেন আমাদের জন্য অপেক্ষা করছে। ছবির ব্যাপারটা লুকিয়ে রাখলাম। সামনে যেতে না যেতে তানিয়ার বাবা ছুটে আসলো। বাবা কি থেকে কি হয়ে গেল? এই দিক দিয়ে রাহিকে মেরে ফেললো, তোমরা দুজনও চলে গেলে কোথায়? খুব ভয় লাগছিল। কিছু কি পেয়েছো? জি না আঙ্কেল, কিছুই পাই নাই, তবে মনে হচ্ছে অতি জলদি পেয়ে যাব। চলেন, রাহির জানাজা শেষে কবর দিতে হবে। হ্যাঁ বাবা চলো। রাহির বাবা মা রাহিকে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়ছে। রাহিমা আমাকে দেখে চিৎকার দিয়ে বলল, ওরে মেঘ, আমার ছেলেটার কি হয়ে গেল? কথা বলে না আমার সাথে, তুই একটু ওকে বল না, কথা বলতে তোর কথা ঠিকই শুনবে। আন্টির কথা শুনে চোখ দিয়ে টলমল করে পানি চলে আসলো। আন্টিকে বুঝিয়ে বললাম, রাহির প্রতিশোধ নিব মা। আজ থেকে আমার মা বাবা দুইজন। আমি রাহির কসম খেয়ে বললাম, ওই কুত্থার বাচ্চারে এর চাইতো নৃশংসভাবে মারবো মা। কয়েক ঘন্টার পর রাহিকে কবর দিয়ে চলে আসলাম। তানিয়া আমাকে বারবার বলছে,
আমার বাবা কখনো এমন করতে পারে না। তানিয়া কোনোভাবে মানতে রাজি না। আমার বাবা কখনো মশা মেরেছে কিনা তাই আমি সন্দেহে আছি, আর সেখানে কিনা একটা মানুষকে খুন। আমি তানিয়ার কথা শুনে বললাম, তুমি নিজের বাবা দেখে এসব বলে যাচ্ছ? তুমি রাহির জায়গায় দাঁড়িয়ে কথাটা বলো একবার দেখি। তাই বলে কি আমার বাবা একজন খুনি হতে পারে? আমি কি কখনো তোমার বাবাকে খুনি বলছি? শুধু এইটুকু বলেছি যে তোমার বাবার ছবি সেখানে কিভাবে গেল। বাবাকে জিজ্ঞাসা করার পর হয়তো বুঝে যাবে। কখনো কোনো আসামি স্বীকার করে যে আমি আসামি? তার মানে আপনি কি আমার বাবাকে আসামি ভাবছেন? একদমই না, তবে হয়তো আসামিকে খুঁজে পাওয়ার এই একটা পথ অবলম্বন করতে হবে। মানে এক কথায় তোমার বাবাকে এইসব না বলে বরঞ্চ ওনাকে ফলো করা উচিত। উনি কোথায় যায়, কি করে। আপনি যা ভালো মনে করেন তাই করেন, তবে এইটুকু মনে রাখবেন আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়। সেইটা নিয়ে ভাবতে হবে না। আমি আরেকটা কাজ করতে চাই, যদি তোমার সম্মতি থাকে। অবশ্যই বলেন। যেহেতু আমাদের মাঝে বিয়ের কার্যক্রম শেষ, তাহলে আমরা স্বামী স্ত্রী। সে হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তোমাকে আজ থেকে আমার বাড়িতে নিয়ে যাওয়া। তবে আমি একটা পরিকল্পনা করেছি, যদি তোমার সম্মতি থাকে। ইতস্তবোধ না করে বলে ফেলা নির্দ্বিধায়। তুমি না হয় কিছুদিন নিজের বাড়িতে থাকো, আর আমি যা বলি তা একটু মনোযোগ দিয়ে শোনো। তারপর না হয় তোমার সিদ্ধান্ত আমাকে জানিও। যদি তুমি বাসায় থাকো তাহলে সম্ভবত তোমার বাবা কাদের সাথে যোগাযোগ করে তা হয়তো তুমি আমাকে জানাতে পারবে। তারপর তোমার বাবা আশেপাশে দোকানপাটে কাদের সাথে আড্ডা দেয় এইসব তথ্য তুমি বাড়ি থেকে জানাবে। তাহলে সম্ভবত ওই আসামিটাকে খুঁজে বের করা আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার বাবার ক্ষতি যেন কেউ না করে। একবার তো বললাম সেটা আমি দেখব। তানিয়ার সাথে কথা বলে ফিরে দেখি আমাদের সামনে দাঁড়িয়ে আছে তানিয়ার বাবা। মনে মনে ভাবতে লাগলাম, হয়তো সব কিছু শুনে ফেলেছে। এখন কি হবে? 6-9 বাবার আগে চমক দিয়ে তানিয়া বলে উঠল, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মা? গোপনভাবে বলবো, এখানে তো আরও মানুষ আছে। তানিয়ার থেকে এমন কিছু শব্দ আশা করিনি। সে প্রতিনিয়ত আমাকে চমকে দিচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, সে তার বাবার সাথে কি বলবে, আর কেনই বা আমার সামনে বলতে পারবে না। তানিয়া তার বাবাকে নিয়ে রুমে চলে গেল। আমি নিচে গিয়ে দেখি আমার মা বাবা আন্টির সাথে কথা বলছে। আমি সোজা নিচে নেমে আসি। তাদের কথাবার্তা থামিয়ে দিয়ে মা বাবাকে আলাদা করে কিছু বলতে যাব, ঠিক তখনই তানিয়ার বাবা পিছন থেকে ডেকে বসলো। তানিয়ার বাবার ডাকার শব্দটা খুবই ভয়ানক ছিল। পিছনে ফিরে তানিয়ার দিকে তাকাতে তানিয়া একটা কৃত্রিম হাসি দিয়ে চোখ মেরে সোজা দাঁড়িয়ে রইল। তা দেখে আমি রীতিমতো বোকা হয়ে গেলাম। এদিক দিয়ে কাছের বন্ধুর জন্য কান্না ভেঙে পড়ছি, আর অন্যদিক দিয়ে তানিয়ার এই দুষ্টুমি নিতে পারছি না। তানিয়ার দুষ্টুমিগুলো বারবার রাহির কথা ভাবাচ্ছে। রাহিও এরকম সিরিয়াস মুহূর্তে কিঞ্চিত পরিমাণ হলেও ফাজলামো করত। তানিয়ার বাবা আমার কাছে এসে আমার দিকে নাক ফুলিয়ে তাকিয়ে আছে। একবার ভাবছি, তানিয়া তাহলে কি আঙ্কেলকে সব বলে দিয়েছে? এই মেয়েকে এইসব বলাটা ভুল হয়েছে। ঠিক তখনই আঙ্কেল অদ্ভুত ধরনের এক কথা বলে বসলো, বাবা, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে কিছুদিন। যেদিন তোমাদের বোঝাবুঝি ভালো হবে সেদিন তুমি এসে তানিয়াকে নিয়ে যেও। আঙ্কেলের কথা শুনে তো অবাক হয়ে তাকিয়ে আছে। পিছন থেকে আমার মা রেগে মেগে বলল, এটা কেমন ধরনের কথা? বিয়ের পর মেয়ে নিজের বাসায় যদি থাকে তাহলে কেন বা বিয়ে দিলেন? আমি মাকে একটু দূরে নিয়ে বুঝিয়ে বললাম, তোমাকে বাসায় গিয়ে সব বলবো, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো আর তাদেরকে বলো ঠিক আছে। তখন মা আর কিছু না বলে মাথা নিচু করে নিল, তার মানে সম্মতি দিয়েছে। আমি জোর গলায় বললাম, ঠিক আছে, যেদিন আপনার মেয়ে আমাকেও বুঝবে সেদিনই এসে নিয়ে যাব। কথাটা এক পর্যায়ে চ্যালেঞ্জের মতো ছুড়ে দিয়ে আসলাম। চলে আসবো ঠিক তখনই তানিয়ার মা আমার বাবার দিকে হা করে তাকিয়ে আছে, আর আমার বাবা তানিয়ার মায়ের দিকে তাকিয়ে আছে। কিছুই বুঝলাম না কি হচ্ছে, কিন্তু একটু আড়াল করে যখন তানিয়ার দিকে তাকালাম, সে আমাকে ফু দিয়ে কি জানি একটা দেওয়ার বিতে চেষ্টা করলো। কারণ আমার কাছে এই ফুটা পৌঁছানোর আগেই সম্ভবত দেওয়ালে বেজে গেছে। সময় মতো বাসায় এসে মা বাবাকে রুমে দিয়ে চললাম অন্য মা বাবার কাছে, মানে রাহির বাবা মায়ের কাছে। একমাত্র রাহি তাদের ভরসা ছিল। আজ আমি যদি রাহি না হতে পারি তাহলে হয়তো অপরাধে কখনোই রাহি আমাকে ক্ষমা করবে না। 25 মিনিটের ভিতরে পৌঁছে গেলাম রাহির বাসায়। গিয়ে দেখি পুরো বাড়ি থমকে আছে অন্ধকারে। দরজা গিয়ে কলিং বেল দিতেই
কেউ দরজা খুলছে না। দরজা না খুলে হয়তো আমাকে অনেক কিছু ভাবাচ্ছে। একটু পর কে জানি এসে দরজা খুলে দিল। সব কিছু অন্ধকার হয়ে আছে। হঠাৎ লাইটের আলোয় চোখ ঝাপসা উঠল। পরে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? স্যার, আমি এই বাড়িতে কাজের বুয়া। ম্যাডাম আর স্যার আমারে কইয়া গেছে যে সব লাইট বন্ধ করে বসে থাকতাম, কেউ আসলে দরজা না খুলতে। কিন্তু ম্যাডাম আর স্যার অনেকক্ষণ হয়ে গেছে রুমের দরজা খোলে না। এখন উপায় না পাইয়া কলিং বেল বাজার পর একটুখানি ভাইয়া খুইলা দিছে। এখন দেখেন না দরজা খুলে না কেরে। তুমি একটু থামো না, এত কথা বলছো কেন? আমি দেখছি কি করা যায়। দরজা থেকে একটু দূরে সরে একটা লাথি দিলাম, সাথে সাথে দরজাটা নিচে পড়ে গেল। রুমে ঢুকে চারদিকে দেখি অন্ধকার, আলো জ্বলতে দেখি আন্টি আঙ্কেল দুজনের দিকে পড়ে আছে। জলদি করে রাহির মোবাইলে কল দিয়ে ফেলি। হঠাৎ চোখ থেকে পানি পড়ে গেল। বিপদের সময় রাহি যেখানে থাকতো দৌড়ে চলে আসতো। পরে একটা গাড়ি করে দুজনকে হাসপাতালে নিয়ে যায়। কয়েক ঘন্টা পর আন্টি আঙ্কেলের জ্ঞান ফিরে। তারা চোখ খুলে দেখে তাদের পাশে বসা আমি। চোখগুলো ঠলমল করছে, চোখের কোনায় ফানিগুলো। আচমকা খেতে বলল, বাবা তুমি কেন এসেছো? আমরাও আমার ছেলের কাছে চলে যেতাম। আন্টি কাঁদো কাঁদো স্বরে বলে যাচ্ছে, আর আমি তাকিয়ে আছি, চোখের পানি টলমল করে পড়ছে। আন্টির কথার জবাব দিলাম একটু স্বাভাবিক হয়ে, আন্টি তবে কি আমি আপনার ছেলে নই? না বাবা, এমনভাবে বলবা না। তাহলে আমার জন্য কি বেঁচে থাকা যায় না? বাবা আমাদের ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না। আজ থেকে তুমি আমাদের রাহি, তুমি আমাদের মেঘ। আন্টির মুখে শব্দটা শুনে যেমন পুরো শরীরের হিমশিম শান্তি অনুভব করতে পারলাম। আন্টিদেরকে বাসায় দিয়ে এসে ভোরে বাসায় চলে আসলাম। এসে মোবাইল চেক করে দেখি অনেকগুলো মেসেজ সিন করে দেখি তানিয়ার মেসেজ সবগুলো। ভোরবেলা তাই আর কল না দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে জেগে দিকে 11টা বাজে। মোবাইলের শব্দে ঘুমটা ভেঙে যায়। ঘুম চোখে দেখলাম তানিয়া একের পর এক কল দিয়ে যাচ্ছে। অনিচ্ছাকৃতভাবে কলটা উঠানো হয়। অপাস থেকে ধমক দিয়ে বলে, একের পর এক কল দিয়ে যাচ্ছি, কোনো খোঁজখবর আসেনি আপনার? কি হয়েছে বলো? ঘুমাচ্ছে এখনো? আপনি তো ঘুমাবেন সারাক্ষণ, এদিকে আসামি পালিয়ে বেড়াবে আর একের পর এক খুন করে যাবে। একদিন আমাকেও উঠিয়ে নিয়ে গেলে বুঝবেন। তোমাকে আসামি উঠিয়ে নিয়ে বিপদে পড়বে সে নিজেই। তুমি কথা বলে মানুষকে মেরে ফেলতে পারবা। কি বললেন? কিছু না, ঘুম চোখে কে না কি বলছে কি জানি। আচ্ছা, একটা তথ্য দেওয়ার ছিল। কি তথ্য? আজকে সকালে বাবার মুখ থেকে শুনলাম, বাবা বলেছে কোনো প্রমাণ রাখবি না। তানিয়ার কথা শুনে এক পলকে চোখের ঘুম চলে গেল। বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলাম, আর কিছু বলেছে? না, আমি এইটুকু শুনেছি। তোমাকে যে বলেছিলাম তোমার বাবার দিকে নজর রাখার জন্য, তা কি আদৌ করেছো? অবশ্যই। বাবা সকালে টং দোকানে চা খেতে গিয়েছে, আমি পিছন গিয়েছিলাম। তখন দেখলাম বাবা আর কয়েকজন মিলে কী যেন আলোচনা করছে। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি আমাকে কে যেন ফলো করছে। ছেলেটার বয়স খুবই কম, তাই আর গুরুত্ব না দিয়ে বাড়িতে চলে আসি। তুমি এখন কোথায় আছো? তুমি জলদি আমার সাথে দেখা করো। কোথায়? শাম্মী রেস্তোরাঁ। ওকে। আমার কথা শুনে তানিয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, ভেতরে কি রোমান্স করার ইচ্ছা জেগেছে? পরে রেগে মেগে বললাম, যখন কাজের ব্যাপারে আলোচনা করব তখন এইসব নিয়ে আলোচনা করবা না। তানিয়া কল কেটে মুখ বার করে হয়তো আমার সাথে দেখা করার জন্য আসছে। একটু তৈরি হয়ে বাসা থেকে রওনা দিলাম। 45 মিনিট পর রেস্তোরাঁয় গেলাম। গিয়ে দেখি তানিয়া বসে আছে। আজও আমি অনেক কথা শুনতে হবে। এই মেয়েটা কিভাবে এত বাচাল হতে পারে? আর কিছু না ভেবে দেখলাম মেয়েটা চুপ করে আমার দিকে অধিক মাইনে তাকিয়ে আছে। আশেপাশে থেকে একজন মানুষ নেই। পরে ভাবলাম হয়তো রেস্তোরাঁ মানসম্মত নয়, কিন্তু সব ভাবনা দূর করে দিয়ে তানিয়া আমাকে চমক দিল। তানিয়ার আজকে বার্থডে, অথচ আমি জানি না। তারপর ওর সাথে দেখা করার জন্য আমি বলেছি রেস্তোরাঁয় আমি ঠিক করেছি, শুধু কেসি এর ব্যাপারে আলোচনা করব। কিন্তু এখানে সব কিছু স্বপ্নের মতো হয়ে গেল। কিছুটা উদযাপন করে তানিয়াকে বললাম, তুমি এখানে বসো, আমি যাব আর আসবো। 10 মিনিট পর ফিরে এসে বললাম, এইবার কি কেসের ব্যাপারে আলোচনা করেছে? তানিয়া এই কথা শোনা মাত্র মুখটা বাড়ি করে বসে আছে। তানিয়ার দিকে তাকিয়ে বললাম, তানিয়া তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করার ছিল। আপনার তো কেস ছাড়া আর কিছু জিজ্ঞাসা করার ইচ্ছে নেই? ঠিক আছে, বলেন কি জানতে চান। ওই দিন কী বলেছে তোমার বাবাকে? তানিয়ার মুখে কৃত্রিম একটা হাসি চলে আসে। তারপর তানিয়া আমার কথার জবাবে বলল, ওই দিন বাবাকে শুধু বলেছি উনি আমাকে বিয়ের আগে অনেক জ্বালাতন করেছে, আমিও শাস্তি হিসেবে ওনাদের বাড়িতে কয়েকদিন যাব না। তখন বুঝবে আমার প্রয়োজন কতটুকু। ব্যাস
হয়ে গেল সমাধান। এইটুকু? হ্যাঁ। বোকা শ্বশুর আমার। তানিয়ার চেয়ে থেকে উঠে এইদিক ওই দিক করে তানিয়া রেস্তোরাঁর ভিতরে হাঁটু গেড়ে বসে আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলে, এটা আপনার জন্য। আপনি কি আমাকে আপনার বাসায় নিয়ে যাবেন? আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। চারদিকে শূন্য, নেই কোনো হাহাকার। মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে আছি, কীভাবে পারে এসব? আজকে তার বার্থডে, অথচ আমাকে গিফট দিচ্ছে। পরে আর কিছু না ভেবে বললাম হ্যাঁ। তানিয়া বসা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরল। আমার পুরো শরীর শিহরণ হয়ে কাঁপতে লাগলো। টানা 2 মিনিট জড়িয়ে রেখেছে আমায়। পরে এক পর্যায়ে ছেড়ে দেওয়ার পর আমি বসে ভাবছি এসব কি হয়ে গেল। পরে এই রোমান্টিকতার আড়াল করার জন্য বললাম, তুমি জবাবই হোক তোমার বাবার দিকে নজর রাখবে কেমন? মেয়েটা এত কিছুর পর যখন আমার থেকে এরকম ধরনের কথা শুনতে পায়, মাথাটা নিচু করে কিছুটা সম্মতি স্বরে বলল, ঠিক আছে। তানিয়াকে একটু অবাক করে দিয়ে বললাম, তোমার পাটা একটু দেখতে পারবো? তানিয়া আমার কথা শুনে আমার দিকে এমনভাবে তাকালো, এজন্য আমি কি না কি বলে ফেলেছি। পরের দিকে তানিয়া হাসি দিয়ে বলল, এই যে আমার পা। তানিয়ার পায়ের দিকে তাকিয়ে দেখি কত সুন্দর করে মেহেদি এঁকে রেখেছে। শুধু মিসিং ছিল নূপুরের, আর সেটা পূরণ করার দায়িত্বটা না হয় আমি পালন করি। পকেট থেকে একজোড়া নূপুর বের করে পায়ে পরিয়ে দিলাম। তানিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে হয়তো কখনো বা এরকম আশা করেনি, যা হঠাৎ আজ পূরণ হয়ে গেল। আমি যে 10 মিনিটের জন্য রেস্তোরাঁ থেকে বের হয়ে গেলাম, তখনই এই নূপুর ক্রয় করে নিয়ে আসি। দুজনে স্বাভাবিকভাবে বসে আছি। তখনই তানিয়াকে বললাম, এইটা আমার ভালোবাসা তোমার প্রতি। তুমি এইটা সারাক্ষণ পায়ের মধ্যে পরে থাকবে। যেখানে যাও না কেন, আমি হয়তো কাজের জন্য সব সময় তোমার পাশে থাকবো না, তবে অবশ্যই আমার ভালোবাসা তোমার সাথে থাকবে। তানিয়া ব্রু কুচকে বলল, আমি এই ভালোবাসা কখনো আমার থেকে আলাদা করব না। আচ্ছা তানিয়া, তুমি বাসায় যাও, পরে কথা হবে। আমার এখানে একটু কাজ আছে। ঠিক আছে, আপনিও জলদি বাসায় গিয়ে কল দিবেন। ওকে। তানিয়া চলে যাচ্ছে। আমি মাথা নিচু করে বসে আছি। কয়েক সেকেন্ড পর কার স্পর্শ আমার কপালে এঁকে দিল। তাকিয়ে দেখি তানিয়া আমার কপালে কিস করে লজ্জা পেয়ে চলে যাচ্ছে। আমি পিছন থেকে বসে মুস্কিভাবে হেসে যাচ্ছি। তানিয়া যাওয়ার 20 মিনিট পরই তানিয়ার বাবা এসে উপস্থিত। আমি এতক্ষণ যাবৎ তানিয়ার বাবার জন্য অপেক্ষা করছিলাম। তানিয়ার বাবা এসে আমাকে বলল, বাবা এত জরুরি তলব? আঙ্কেল, আপনাকে কিছু দেখাবো। আশা করি আপনি যা জানেন তা সহজে বলে দেবেন। ঠিক আছে বাবা। আচ্ছা আঙ্কেল, এই ছবিটা কিসের জন্য উঠিয়েছেন? গোপনীয় রুম থেকে যে ছবিটা পেয়েছিলাম, সেই ছবিটা দেখিয়ে আঙ্কেলকে বললাম। আঙ্কেল তার জবাবে বলল, বাবা এই ছবিটা তো আমি উঠাইনি, আর একজন উঠিয়েছে। উনিও সাথে ছিল। এইখান তো ওনার থাকার কথা। উনিটা কে ছিল? স্টিফেন। ওনাকে আমি তেমন ভালো করে চিনি না, তবে উনি তোমার ব্যাপারে আমাকে বলেছিল। তারপর ওই তানিয়ার সাথে তোমার বিয়ে ঠিক করি। বুঝলাম, কিন্তু এমন অপরিচিত একজনের কথা শুনে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন? বাবা ঘটক তো সবসময় অপরিচিত থাকে। ঠিক বুঝলাম না। উনি তোমার বিয়ের ব্যাপারে ঘটকালি করেছে, মানে আমার কাছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, এবং তোমার বাবার কাছেও। আমি মুহূর্তের মধ্যে থমকে গেলাম। তাহলে স্টিফেন যা বলছে তার সব সত্য ছিল? স্টিফেন এসব করেছে? তাহলে তো আমি স্টিফেনকে আমার সামনে মরতে দেখলাম। তবে কি এর পিছনে স্টিফেনকে ছাড়া অন্য কেউ ছিল যে স্টিফেনকে সাহায্য করেছে? স্টিফেন এই ঘটনার একজন খেলোয়াড় ছিল মাত্র, তাহলে কোচ অন্য কেউ? তাহলে কি স্টিফেনের পরিচিত কেউ এসব করে যাচ্ছে? ঠিক তখনই তানিয়ার কল আসে আমার মোবাইলে। কি হয়েছে তানিয়া? আপনি কোথায়? জলদি আসেন। কি হয়েছে? কোথায় তুমি? আর তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আপনি জলদি আসেন। 7 নম্বর রোডে কয়েকজন মিলে আমাকে ফলো করছে। তুমি একদম টেনশন করো না, আমি তোমার পিছনে আছি। তুমি নির্দ্বিধে হাঁটতে দেখো, একটুও ভয় পাবা না। একটু বিশ্বাস রাখো, আমি তোমার পাশে আছি। তুমি একটুও ভয় পাবা না। আর হ্যাঁ, তোমার নূপুরে আমি ছোটো একটা ডিভাইস দিয়ে দিছি, তুমি হাঁটতে দেখো। কথাটা শেষ করতে না করতে তানিয়ার কল কেটে গেল। আমি রেস্তোরাঁ থেকে উঠে আঙ্কেলকে বললাম, আপনি বাসায় গিয়ে আন্টিকে দেখান। আমি তানিয়ার কাছে যাচ্ছি। কয়েক ঘন্টার ভিতরে আপনার সামনে থাকবো। আমরা রেস্তোরাঁ থেকে বের হয়ে দেখি আশেপাশে কোনো গাড়ি আছে কিনা, কিন্তু কোথাও কিছু না দেখতে পেয়ে দৌড়াতে শুরু করি। অনেকটা পথ দৌড়ে এসে আর কিছু উপায় না পেয়ে সামনে একটা সাইকেল দেখতে পাই। ওই সাইকেল নিয়ে চললাম। যেখানে যেখানে ডিভাইসটা যাচ্ছে সেখানে ফলো করছি। শহর পেরিয়ে একটা ছোট্ট ঘর দেখলাম, সেখানে ডিভাইস সংকেত দেখাচ্ছে। সামনে গিয়ে এর পিছনে অনেকটা বড় জঙ্গলের মতো বড় বড় গাছগুলো দাঁড়িয়ে আছে। যদি কেউ গাছের নিচ দিয়ে যায় তাহলে মানুষদের মানুষ বলে মনে হবে না, বরঞ্চ
পিঁপড়াদের দল ভাবতে হবে। এত ছোটো দেখা যাচ্ছে, 1 পা 2 পা করে ডিভাইসের সংকট যেদিকে পাচ্ছি সেই দিকে পা বাড়াচ্ছি। এজন্য মনে হচ্ছে আমি কোথাও হারিয়ে যাচ্ছি। হঠাৎ একটা চিৎকারের শব্দ কানে ভেসে আসলো। চারদিকে শূন্য হয়ে পড়ে আছে, কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ সামনে দেখতে পাই একটা মস্ত বড় ভবন। শহর থেকে এত দূরে গভীর জঙ্গলের মাঝে মস্ত বড় ভবন। ডিভাইসের সংকেত ওই ভবন থেকে আসছে। সামনে যেতে দেখি পুরো এরিয়া জুড়ে আইটি সিস্টেম এমনভাবে করে রেখেছে যে যদি বাড়ির 10 মিটার দূরেও থাকে তাহলে ভিতরে যারা আছে তারা মুহূর্তের মধ্যে বুঝতে পারবে। খুনি তাহলে খুব সতর্কের মধ্যে এই কাজগুলো করছে। আর এমন ইন্টেলিজেন্ট মাথা নিয়ে একের পর এক খুন করে যাচ্ছে কেন? এখন যেভাবেই হোক আমাকে ভিতরে যেতে হবে। ভিতরে যাওয়ার একটাই উপায় আছে, আর সেইটা হচ্ছে যে দিক দিয়ে যেতে হবে সেখানে দেহের একটা অংশ রেখে যেতে হবে, তাহলে বুঝতে পারবে না। এখন কোনো উপায় না পেয়ে আমার ভিতরে যেতে হলে আমাকে আমার দেহ থেকে একটা অংশ কেটে রেখে যেতে হবে। বাধ্য হয়ে মুখের ভিতর টি শার্টটা ঢুকিয়ে দিয়ে চিৎকার করার চেষ্টা, কিন্তু শব্দটা আমার কানে পৌঁছায়নি। তাতে করে কিছুটা স্বস্তি ফিরে পেলাম। মুখের মধ্যে টি শার্ট বোঝানো আর হাতের আঙ্গুলগুলো সোজা করে পকেট থেকে ছোট্ট একটা ছুরিটা বের করে সাথে সাথে বাম হাতের আঙ্গুলটা কেটে ফেলে দিলাম। অসহ্য বেদায় চিৎকার করতে লাগলাম, চোখ দিয়ে পানি পড়ছে ঝর্ণার মতো। তারপর মুখ বুজে সহ্য করছি। এখানে আঙ্গুলটা ঝুলিয়ে রেখে চললাম ভবনের কাছে। গিয়ে দেখি সবগুলো রুমে শুধু লাল বাতি জ্বালানো। রুমগুলো দেখতে খুব ভয়ানক ছিল। চারদিকে লাল বাতি জ্বালানো, কাউকে দেখা যাচ্ছে না, সব কিছু এলোমেলো হয়ে আছে। হঠাৎ আমার বাম পাশ থেকে একটা বিকট শব্দ কানে ভেসে আসে। ধীরে ধীরে পা বাড়িয়ে সেখানে গিয়ে দেখি তানিয়াকে বেঁধে রেখেছে, তার পাশে দুজন দাঁড়িয়ে। দুজনকে দেখে কিছুটা সন্দেহ জাগে মনের ভিতর, কারণ তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা টাকার জন্য এইসব করে, কিন্তু তাদেরকে দিয়ে কে এইসব করাচ্ছে? আমার নিঃশ্বাস হয়তো কারো কানে পৌঁছে গেছে। কে যেন বলে উঠল, উপরে কে? আমি জলদি করে অন্ধকারে একটা রুমে ঢুকে পড়ি। আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। এই রুমটা থেকে দুর্গন্ধ আসছে, তারপর চুপ করে আছি। শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিচ্ছি। ঠিক তখন আমার পায়ে একটা আঙ্গুলের উপর কি জানি পড়লো। শুধু একবার না, বারবার টপ টপ করে পড়ে যাচ্ছে। দরজার পাশে এসে কে জানি বলছে, দেখি চলো রুমে, কেউ আছে কি না। অন্যজন ধমকে স্বরে বলল, তোর কি মরার ভয় নাই? তুই জানোস এখানে কি আছে? না, কি আছে? যাদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসি তাদেরকে মেরে এখানে ওস্তাদ রেখে দেয়। কি বলছো? হ্যাঁ, এখান থেকে লাশ পচে যায়, কঙ্কাল হয়ে যায়। চল চল এখান থেকে। তারা দুজন তাড়াহুড়ো করে নিচে নেমে গেছে। আমি ধীরে ধীরে উপরের দিকে তাকিয়ে দেখি মাথা ছাড়া একটা নিথর দেহ পড়ে আছে। সেখান থেকে টপ টপ করে রক্তগুলো আমার পায়ে পড়ছে। আমি একটু ভয় পেয়ে দূরে গিয়ে দাঁড়ালাম। একটু দূরে গিয়ে বসে পড়লাম, কিসের উপর জানি না, তবে খুব শক্ত লাগছিল। বসার পর বারবার কেন জানি মনে হচ্ছিল একটা মানুষের উপর বসে আছি। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না, তাই পকেটে থেকে ছোট্ট লাইটারটা বের করে হালকা আলো জ্বলছে, তা দিয়ে যেখানে বসেছিলাম তা দেখতে গিয়ে যেন আমি মুহূর্তের মধ্যে পিছনে চলে আসি। এটা কি দেখলাম? বুকটা এখনও ধরফর করছে। আমার চারদিকে নিতর দেহ পড়ে আছে, কারো মাথা নেই তো কারো দেহ নেই, কিন্তু এখানে শুধু দেহের চামড়াটা দিয়ে কি যেন ঢেকে রেখেছে। দূর থেকে পুনরায় আবার দেখার চেষ্টা, তা দেখে আমি আরও বিস্মিত। এখানে একটা বড় সড়ো বাক্স, সেখানে পিনকোড সিস্টেম করা। তা থেকে আমার ভিতরটা কেমন জানি বয়ে বয়ে হাত পা কাঁপছিল। তাহলে কি স্টিফেন যে বলেছিল পিনকোডের রহস্য সত্যি, সেটা কি আমার সামনে? আমার বিশ্বাস হচ্ছে না। অনেক আগ্রহ বেড়ে যায় মুহূর্তের মধ্যে বাক্স খোলার। সাথে সাথে সামনে গিয়ে পিনকোড চাপলাম, 4 5 6 3 2 1। মুহূর্তের মধ্যে অবাক করে দিয়ে বাক্সটা খুলে গেল। বাক্সটা যেই খুলবো এমন সময় একটা চিৎকার শুনতে পেলাম। বাক্স রেখে গিয়ে দেখি তানিয়াকে ওরা দুইজন খুব অত্যাচার করছে। ভালো করে তাকিয়ে দেখি তানিয়ার ডান হাতের থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি মুহূর্তের মধ্যে ধৈর্যের শক্তি হারিয়ে ছুটলাম তানিয়ার কাছে। আমার উপর কি জানি ভর করলো। কয়েক সময়ের মধ্যে দুটি দেহ নিতর হয়ে পড়ে আছে। মানে আমি যখন দরজার শক্তি হারিয়ে তানিয়ার কাছাকাছি যাব, ঠিক তখনই সামনে একটা রক্তমাখা ছুরি ছিল। সেইটাকে নিয়ে দুজনকে দুই কোপে শরীর খণ্ডিত করে ফেললাম। জানি না কেন এমনটা করেছি, শুধু এইটুকু জানি রাহের কথা ভেবে কিছুটা এখন স্বস্তি পাচ্ছে। আমার কাছে কিছুই মনে হচ্ছে না।
তানিয়া আমার দিকে ভয় ভয় নিয়ে তাকিয়ে আছে, হয়তো কিছু বলার সাহস খুঁজে পাচ্ছে না। আর আমার শরীরে অধিক তুলনায় পশুর মতো লোম উপলব্ধি করতে পারলাম। ঠিক তখনই অন্ধকার থেকে তালি বাজিয়ে আসছে, কি জানি শব্দ করে বলে যাচ্ছে। অন্ধকার থেকে এই শব্দগুলো ভেসে আসছে। মেঘ, তুই ভালো করছিস না, তা না হলে আমি আবার কষ্ট করে তোদের 4 জনকে মারতে হবে। কে তুই, আর কেন এসব করছিস? কেন এসব করছিস জানতে চাস? ঠিক আছে, মৃত্যুর আগে তোর ইচ্ছাটা পূরণ করার দায়িত্ব আমি নিলাম। এখন পর্যন্ত 35টা মেয়েকে, 22টা ছেলেকে, আর এখন তোর থেকে 2 জনকে নিয়ে 59টা খুন হবে, যা আমার ভেতরে অনেক আনন্দ লাগছে। কেউ সেক্স করে টাকা পেয়ে আনন্দ পায়, কিন্তু আমি শুধু রক্ত আর রক্তমাখা শরীরের সাথে থাকতে ইচ্ছা করে। তুই রাহিকে মেরেছিস কেন? তুই আগে বল, যদি তোর বাবার শরীরে কেউ আঘাত করে তুই কি করবি? মেরে ফেলবো। আমিও মেরে ফেলবো বলি না, সোজা মেরে ফেলি। রাহি কখনো কাউকে অকারণে মারে না। মনে করে দেখ মেঘ, ভালো করে মনে কর, তোর সামনে আমার বাবার গায়ে হাত দিয়েছে। আমি তখন একটু বিচলিত হয়ে গেলাম। হঠাৎ মনে পড়লো রাহি আমার সামনে শুধু একজনকে মেরেছে, আর সে হলো স্টিফেন। স্টিফেনকে যদি মেরে থাকে তাহলে কি আসামি স্টিফেনের ছেলে? তার মানে শিমুল এখনো বেঁচে আছে। কে তুই? শিমুল? আরে এত বোকা এক বাপের ঘরে কি একজনই জন্মায়? তার মানে তুই? হ্যাঁ, আমি শিমুলের বড় ভাই, আর তোর খুব কাছের একজন মানুষ। কাছের মানুষ? শোন তাহলে, আমি হলাম সৃজন। তুই তানিয়ার জন্য আমার গালে থাপ্পড় মেরেছিলি, সেই দিনই মনে হয়েছিল তোকে মেরে ফেলি, কিন্তু বাবার কাছ থেকে যখন শুনলাম তুই আমার ছোট ভাইকেও মেরে ফেলেছিস, তখনই তোর সাথে এই পিনকোড নিয়ে খেলা শুরু হয়ে যায়। আর তুই ভাবছিস আমার বাবাকে দিয়ে আমার বাবাকে কে খুন করিয়েছিস? আর আমি সেটা জানতেও পারবো না। তুই সব ক্যামেরা বন্ধ করে নিয়েছিলি, কিন্তু বাবার দাঁতের পাশে ছোট্ট একটা ক্যামেরা ছিল। যখনই হাসি দিয়ে কথা বলেছে তখনই সবকিছু দেখা গেছে, কিন্তু খুব কষ্ট হয়েছে বাবার শরীর থেকে ক্যামেরাটা বের করতেই। বাবা যখন মারা যায় তখন ক্যামেরাটা সোজা পেটের ভেতর ঢুকে চলে যায়, আর আমি বাবার খুনের রহস্য জানার জন্য নিজের হাতে তার পুরো শরীরটা কেটে ছিন্ন ভিন্ন করে ক্যামেরাটা বের করেছি। খুব কষ্ট হয়েছে। তোর বাবা ছিল জানোয়ার, আর তুই তো তার সন্তানই। তুই তো জানোয়ারই হবি, যে নিজের বাবার দেহ এইভাবে কেটে ফেলতে পারে। তার থেকে কি আর আশা করা যায়? হুট করে অন্ধকার থেকে একটা রক্তমাখা ছুরি নিয়ে আমার সামনে হাজির সৃজন। তার পুরো শরীর রক্ত মেখে আছে, শরীরে কিছুই নেই, ছোট্ট একটা আন্ডারওয়্যার ছাড়া। পুরো শরীর নগ্ন হয়ে আছে, আর শরীর জুড়ে রক্ত মাখা। আমি তানিয়াকে দূরে সরিয়ে আমার পকেট থেকে ছোট্ট ছুরিটা বের করে তার সামনে দাঁড়িয়ে যাই। সৃজন আমার উপর বারবার আঘাত করার বৃথার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আমি সৃজনকে হয়রানি করার উপায় খুঁজে পাচ্ছি। বারবার আঘাতের মাঝে হঠাৎ সৃজন রক্তমাখা ছুরিটা আমার শরীরের একটা অংশ ছুঁয়ে যায়, আর শরীর থেকে টপ টপ করে রক্তগুলো পড়ছে। ব্যথা খুব অসহ্য লাগছিল। মেজাজ ধীরে ধীরে যেন আগুনের উত্তাপের মতো জ্বলে উঠছে। সৃজন যখন আবার আঘাত করতে আসে, সাথে সাথে রাগ মাথায় উঠে যায়, আর শরীরে অধিক পরিমাণ শক্তি উপলব্ধি করতে পারছি। সাথে সাথে নিজের শরীরের রূপ পরিবর্তন করে একটা ভ্যাম্পায়ারে পরিণত হই। গর্জন করে তার গলায় ছুরিটা বসিয়ে দেই। সৃজনের হাত থেকে মস্ত বড় ছুরিটা পড়ে যায়। সোজাসুজি সৃজন আমার দিকে তাকিয়ে আছে, গলা থেকে ছুরিটা ফেলে বসে পড়লো। আমি তানিয়াকে বললাম, একটা কাপড়ের ব্যবস্থা করো। তানিয়া আমার দমক শুনে তাৎক্ষণিকের ভিতরে কাপড় জোগাড় করে আমার হাতে দিল। আমি সৃজনের সামনে গিয়ে তার গলায় কাপড় পেঁচিয়ে বললাম, তুই এত জলদি মরতে পারিস না, চল উঠ। সৃজন বলতে লাগলো, আমি বাবার কাছ থেকে শুনেছিলাম যে তোকে সাধারণ মানুষের তুলনায় বেশি শক্তি প্রদান করেছে প্রফেসর ড্রাকুলার, কিন্তু প্রফেসর তো দেখি তোকে জানোয়ারে রূপান্তরিত করেছে। কিন্তু তুই আমার হাত থেকে আজকে বাঁচতে পারবি না। তুই যতই শক্তিশালী হোস না কেন, মরতে তোকে হবেই। সৃজন আমাকে মারার জন্য আবার উঠল, আর আমি তার রক্তমাখা ছোট্ট ছুরিটা আমার হাতে নিয়ে তার পায়ের সামনে তার মস্ত বড় ছুরিটা এগিয়ে দিলাম। সৃজন কথা না বলে আমার উপর আবার আঘাত করার চেষ্টা। এবার লাফ দিয়ে গিয়ে সৃজনের পেটের মধ্যে একসাথে টানা 4বার ছুরিটা বসিয়ে টান দেয়। এতে করে তার শরীর থেকে নাড়ি বুড়ি বের হয়ে আসে। রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে তানিয়াকে কি জোর গলায় বললাম, আয়নার ব্যবস্থা করো। তানিয়া তার পার্স থেকে ছোট্ট আয়নাটা বের করে আমার সামনে নিয়ে আসলো। আমি জোরে একটা হাসি দিয়ে সৃজনের উদ্দেশ্যে বললাম, তোর কপাল খারাপ। ছোট্ট আয়নাটা কপালে জুটল। আয়নাটা সামনে নিয়ে তার মুখের দিকে তুলে ধরলাম।
কিন্তু তার মুখ তো কিছুই হয় নাই। বুঝবে কি করে যে তাকে কতটা ছিদ্র করেছি? তাই পুনরায় আয়নাটা রেখে মুখের মধ্যে টানা 20টা চুলের আঘাত বসিয়ে দিয়েছে। তারপর আয়নাটা মুখের সামনে ধরে বললাম, দেখ তোর মুখটা কেমন। কিরে দেখবি না? চোখ বন্ধ কেন? তোর চোখ খুল বলতেছি। তানিয়া আমাকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। সৃজনকে কাঁধে করে নিয়ে সে ভয়ানক গড়ে ফেলে দিলাম। তারপর চলে আসার আগে বাক্সটার ভিতরে কী ছিল তা দেখলাম। প্রত্যেকটা মানুষকে যে মেরেছে তাদের চোখগুলো এখানে। হাত দিয়ে নেড়ে দেখি এর নিচে অনেকগুলো হিরে, সবগুলো ওখানে রেখে দরজা বন্ধ করে চলে এসেছি। তানিয়াকে নিয়ে তানিয়া আমার ভ্যাম্পায়ার রূপ দেখে বয়ে চুপটি করে রয়েছে। তানিয়াকে সব খুলে বললাম কেমনে আমাকে পশুতে রূপান্তরিত করেছে, আর এটাও বললাম যে এটা শুধু আমি যখন চাইবো, রাগের মাত্রা যখন বেশি হয়ে যাবে তখনই ভ্যাম্পায়ার আমার শরীরে অবস্থান করবে। তানিয়া আর কিছু না বলে সুজা আমাকে জড়িয়ে ধরলো। তারপর সুজা বাসায় চলে আসি। আমার পুরো শরীর কেটে আছে, আঙ্গুল কেটে আছে। পারিবারিক ডাক্তার এসে সব ট্রিটমেন্ট করে গেছে। দিনরাত তানিয়া আমাকে সেবা দিয়ে যাচ্ছে। আমার পাশে বসে কবিতার বইগুলো, গল্পের বই পড়িয়ে পড়িয়ে শোনাচ্ছে। এভাবে কেটে যায় 9টা দিন। 10 দিন পর মোবাইলে একটা ঠুং করে মেসেজ আসে। হঠাৎ দেখি মোবাইলের স্ক্রিনে বেশি উঠলো মিশন রিং। অদ্ভুত একটা নাম বেশি আসলো। হয়তো নতুন কোনো স্যারের সাথে আবার কাজ করতে হবে। 10 দিন পর সুস্থ হয়ে যাওয়ার পর তানিয়ার পরিবার তানিয়াকে একেবারে দিতে এসেছে আমাদের বাড়িতে। এমনিতেই তানিয়া প্রতিদিন আমার পাশে থাকতো, আয়োজন করে দেওয়ার জন্য হয়তো আসা। বাবা মা সবাই মিলে একসাথে ভোজন করার পর তানিয়ার বাবা চলে যাচ্ছে, আর আমার আম্মুও তাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে। কিন্তু আমার বাবা আনমনে তাকিয়ে আছে তানিয়ার মায়ের দিকে, আর তানিয়ার আম্মু যেন বাবার চোখের দিকে হারিয়ে যাচ্ছে। কিছুই বুঝলাম না, বুড়ো বয়সে কি ভালোবাসা জোয়ার এসে পড়লো আমাদের ঘরে? তাক, পরিবারের রহস্য না হয় অন্য একদিন জানা যাবে। তানিয়ার বাবা মা চলে যাওয়ার 5 মিনিট পর তানিয়া আমাকে জোর করে রুমে নিয়ে গেল। আমি বাধ্য ছেলের মতো রুমে ঢুকলাম, আর তানিয়া দরজা বন্ধ করে দিল। সব কিছু আবার যেন অন্ধকার হয়ে গেল। এই অন্ধকারের ফলাফল 1 বছর পর পেলাম। আমাদের ঘরে ফুটফুটে ছোট্ট একটা ছেলে হয়েছে, তার নাম অর্ক রাখা হয়েছে।